ওকে, তাহলে আমরা কমিউনিকেশন সিস্টেম পড়ছি, যোগাযোগ ব্যবস্থা। আর মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আমাদের 4th সেমিস্টারের লাস্ট লেকচার, লাস্ট থিওরিটিক্যাল লেকচার। এরপরে প্রবলেম ভিত্তিক কিছু লেকচার থাকতে পারে, কিন্তু যেহেতু লাস্ট চ্যাপ্টার এবং এটা সেকেন্ড ডে অফ কমিউনিকেশন সিস্টেম, সুতরাং এটা আমাদের লাস্ট লেকচার। তো এর আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে মডুলেশন। মডুলেশন কি, মডুলেশনের প্রয়োজনীয়তা কী, ক্যারিয়ার ওয়েভ আর মডুলেটিং ওয়েভ তাদের মেশানো হয়েছে এবং অ্যামপ্লিটিউড মডুলেশনের মাধ্যমে বাহক তরঙ্গকে বা আমাদের ওই তথ্যকে এক জায়গা থেকে এক জায়গায় প্রেরণ করা হয়েছে, তাই তো। 3 ধরনের মেথড থাকে, যেটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বলে, একটা এম যেটা আমাদের সিলেবাসে রয়েছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেজ মডুলেশনও আছে। তো আজকে যেটা দেখবো আমরা, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমি মনে পড়িয়ে দিই। এটা গত বছরই করিয়েছিলাম, গত বছর পরীক্ষা এসেছিল, গত বছর বা তার আগের বছর পরীক্ষা এসেছিল। একটা লাস্ট ফর্মুলা আমরা শিখেছিলাম, এইটা যে ব্যান্ডউইথ যখন করেছিলাম না, তো এই ব্যান্ডউইথ যেটা সেটা ছিল 2 ইন্টু ওমেগা প্লাস ডেল্টা ওমেগা, এরকম কিছু ছিল না, যে তথ্য তরঙ্গের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেটা ওমেগা প্লাস ডেল্টা ওমেগা, ওমেগা মাইনাস ডেল্টা ওমেগা ইন্টু 2 ইজ দ্য ব্যান্ডউইথ। মনে পড়ছে? এটা মনে পড়ছে তো? ভুলে গেলে ওটা প্রিভিয়াস লেকচারে দেখে এই এক্সপ্রেশনটাতে আবার ফেরত আসতে হবে। এইটা গত বছর বা তার আগের বছর পরীক্ষায় শুধুমাত্র এই লাইনটা থেকে একটা অঙ্ক দিয়েছে, আমাকে ডাব্লিউ ম্যাক্সটা বলে দিয়েছে, দিয়ে একটা ব্যান্ডউইথ বেরোলো কিছু একটা, ঠিক আছে। এবার যদি কোথাও আমার ব্যান্ডউইথ একটা রেঞ্জ দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে এতটুকু ব্যান্ডউইথ আমার দরকার, তাহলে এতটুকু ব্যান্ডউইথের মধ্যে কতগুলো চ্যানেল থাকতে পারে, ঠিক আছে। আমি অঙ্কটা হাতে থাকলে ভালো হতো, অঙ্কটা হাতে থাকলে আমি ডাইরেক্ট এখানে বসাতে পারতাম। এটা হচ্ছে ডাব্লিউ ম্যাক্স। আমাকে ডাব্লিউ ম্যাক্স যদি দিয়ে দেয়, তাকে 2 দিয়ে গুণ করলে আমি ব্যান্ডউইথ পাবো, তাই তো। এবার আমার যদি ব্যান্ডউইথ দরকার থাকে D1, আর এইভাবে আমার ব্যান্ডউইথ তৈরি হচ্ছে D, তাহলে যদি দুটোকে ভাগ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে কতগুলো চ্যানেল আমি তৈরি করতে পারবো সেই হিসাবটা করতে পারবো, ঠিক আছে। তো এইটা পরীক্ষায় এসেছিল এক বছর। তো ওই ভিডিওটার একদম লাস্টের 5 মিনিটের মধ্যে এই কথাটা আমি বলেছিলাম। তো যদি ওটা কেয়ারফুলি দেখা থাকে তবেই কিন্তু অঙ্কটা পারবে, এবং পারেনি কেউ। বেশিরভাগ ছেলেই অঙ্কটা সে বছরই এসেছিল, বেশিরভাগ ছাত্র এসে আর এটা কী অঙ্কটা এসেছে বুঝতে পারলাম না, কোথা থেকে কোন ফর্মুলা কাজে লাগাতে হবে বুঝতে পারলাম না। কিন্তু আমি বলে দিয়েছি আমি করাবো না এমন প্রশ্ন পরীক্ষায় থাকবে না, আলটিমেটলি কোথাও না কোথাও ঢুকিয়ে রয়েছে ফর্মুলা। দুটোকে ভাগ করে দিলে চ্যানেলের সংখ্যাটা পেয়ে যেতাম, ঠিক আছে। বেশ, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্টেনা থেকে যে সিগন্যাল পেরিয়ে যায়। সাপোজ এটা একটা অ্যান্টেনা, এখান থেকে কোনো একটা রেডিও ওয়েভ পেরিয়ে যাচ্ছে, আর এখানে রিসিভার রয়েছে, এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার, এ সেটাকে ক্যাচ করবে, আর এটা পৃথিবী। তো এই যে ট্রান্সমিটার থেকে রিসিভার এই যে রেডিও ওয়েভকে সে ক্যাচ করবে, আমরা আগের দিন পড়েছি যে এইখানে কোন পদ্ধতিতে সে যাবে, কোন প্রসিডিউরে যাবে, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশন বা ফেজ মডুলেশন। কিন্তু আজকে আমরা দেখবো যে এটা মডুলেশন হয়ে গিয়েছে, এবার এটা বাতাসের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাতাসের মধ্যে দিয়ে বলছে, এয়ারের মধ্যে দিয়ে বলছে, কারণ অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আমরা পড়ছি না, ঠিক আছে, অথবা কোনো ব্রডব্যান্ড কানেকশন বা আদার্স কোনো জিনিস পড়ছি না, আমরা জাস্ট বায়ুমণ্ডলের মধ্যে দিয়েই যাবে। কী কী উপায় যেতে পারে? তো যদি একটা বলকে এখান থেকে এখানে ছুড়ে দিই, তাহলে সে ডাইরেক্ট লুফে নিতে পারে, আবার ভূমি দ্বারা প্রতিফলিত হয়ে যেতে পারে, আবার ভূপৃষ্ঠে যত উঁচুতে যাব, তো আয়নমণ্ডল বলে একটা স্তর থাকে, সেই দ্বারা প্রতিফলিত হয়ে আসতে পারে, ঠিক আছে। তার মানে সিলিন্ডে ধাক্কা মেরে, এটা যদি সিলিন হয়, এটা যদি মেজে হয়, তো একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, একটা বলকে ড্রপ দিয়ে পাঠাতে পারে এর কাছে, ডাইরেক্ট পাঠাতে পারে, আবার এটা দ্বারা প্রতিফলিত হয়ে পাঠাতে পারে। তো এই যে 3 ধরনের ভাবে এই যে রেডিও ওয়েভটা যাচ্ছে, তো বিভিন্ন রকম এদের নাম দেওয়া হয়েছে, কখনো ভূমি তরঙ্গ পদ্ধতি, কখনো স্পেস ওয়েভ মেথড, কখনো স্কাই ওয়েভ মেথড, এরকম নাম আছে, ঠিক আছে। তো আমরা সেইগুলো মেথডগুলো দেখতে যাচ্ছি। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3টে মেথড আমরা লিখবো এখানে। প্রথম যেটা লিখব বেতার তরঙ্গের বিস্তার, এটাই হেডিং, বেতার তরঙ্গের বিস্তার বা প্রোপাগেশন অফ রেডিও ওয়েভস। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়েছে, মডুলেশন হয়েছে,
যে মেথডই হোক না কেন মডুলেশন হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়েছে, ইএমও ওয়েভ তৈরি হয়েছে, সেটাকে আমি পাঠাবো এক জায়গা থেকে এক জায়গা পাঠাবো। কি কি পদ্ধতি? প্রথম যেটা পদ্ধতি সেটাকে বলা হয় গ্রাউন্ড ওয়েভ অর সারফেস ওয়েভ। অনেকগুলো নাম আছে, ঠিক আছে? তো গ্রাউন্ড ওয়েভ অর সারফেস ওয়েভ প্রপাগেশন, বাংলাতে দেখতে পাচ্ছি গ্রাউন্ড মানে ভূমি, তো এটাকে ভূমি তরঙ্গ পদ্ধতি বলা হয়। অথবা ভূতল তরঙ্গ, এগুলো অনেক নাম আছে, এই নামগুলো খুব পাজল করে। হ্যাঁ, নামগুলো পরীক্ষা হলে খুব পাজল করে, এমন এমন টার্ম দিয়ে দেয় যে এটা দিয়ে দিল, কি লিখেছি আমি নিজে জানি না, ভূতল, এটা হচ্ছে ভূতল, ঠিক আছে? না না, যেন ভূপৃষ্ঠের তল বরাবর কিছু একটা ব্যাপার রয়েছে এরকম, হ্যাঁ, ভূপৃষ্ঠ বেয়ে বেয়ে যাওয়া, ভূমি তরঙ্গের। তো দিয়ে দিল ভূতল তরঙ্গের মাধ্যমে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গকে যখন প্রেরক থেকে গ্রাহকে পাঠানো হয়, তখন কি কি তার সুবিধা অসুবিধা লেখো, এরকম প্রশ্ন আছে পরীক্ষায়, ঠিক আছে? তো তখন কনফিউজ হয়ে যায় সবাই, স্যার এটা আবার কি, ভূতল এটা আবার কি? এটা যদি গ্রাউন্ড ওয়েভ বলে দিত তাহলে ভালো হতো, তাহলে প্রশ্নটা 2-4টা পাতা উল্টে ইংরেজি ভার্সনটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? 2 নম্বর মেথড যেটা, সেটা হচ্ছে স্পেস তরঙ্গ, স্পেস ওয়েভ প্রপাগেশন বা স্পেস তরঙ্গ, ইংরেজিও যা বাংলাও তাই, ঠিক আছে? এবার আরও বাংলা আছে, আরও ইংরেজি আছে। ডাইরেক্ট ওয়েভ, আর এইটার বাংলা কি করা যায়? প্রত্যক্ষ তরঙ্গ, প্রত্যক্ষ তরঙ্গ। ঠিক আছে? আর এটার দ্বারা হয় না, মানে এটা জেনারেলি লো ফ্রিকোয়েন্সি করা হয়, এটা তার থেকে একটু বেশি। আর তার থেকে যদি হাই ফ্রিকোয়েন্সি হয় বেশি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে স্কাই ওয়েভ প্রপাগেশন বা আকাশ তরঙ্গ। এর সাথে ওই আয়নমণ্ডলের সম্পর্ক রয়েছে, আয়নোস্ফিয়ারের সম্পর্ক রয়েছে। এটা সবকটাই আমি ডেসক্রিপশন দেবো, তার মধ্যে এই স্কাই ওয়েভ যেটা, এই দুটোর খুবই ইম্পর্ট্যান্ট। এটাও ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা সম্বন্ধে খুব বেশি আসে না, মানে জাস্ট সংজ্ঞা বা ব্যবহারটা বা কীভাবে সুবিধা অসুবিধা এইটুকু আসে, এর বেশি কিছু আসে না। এটার থেকে তো প্রতি বছরই প্রশ্ন দেয়, মানে টিপিক্যাল প্রশ্ন দেয় এখান থেকে, ঠিক আছে? আর এই স্কাই ওয়েভের মাধ্যমেও যদি না হয় কোনোভাবে, আরও যদি হাই ফ্রিকোয়েন্সি আমার জেনারেশন হয়, সাপোজ অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা চলছে বা বিভিন্ন দেশের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে চাইছি, তাহলে স্যাটেলাইটের প্রয়োজন হয়, ঠিক আছে? তো সেটাকে আমি আলাদা পার্টে দেখাচ্ছি না, আমি এটাকেই স্পেস ওয়েভের ভেতরেই সেটাকে রাখতে পারি, হ্যাঁ। অথবা আর একটা পয়েন্ট দিতেও পারি আমি, সাপোজ এই 3টে পয়েন্টে পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে? আমি একটা অপশন হিসাবে আর একটা পয়েন্ট লিখছি যে স্যাটেলাইটের মাধ্যমে তথ্যকে প্রেরণ করা হয়, স্যাটেলাইট কমিউনিকেশন, উপগ্রহ মারফত যোগাযোগ, এর বাংলা হচ্ছে উপগ্রহ মারফত যোগাযোগ। তো জেনারেলি 3টে স্যাটেলাইট থাকে, একটার সাথে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা থাকে, যেমন স্যাটেলাইট যেমন থাকে, এখানে একটা স্যাটেলাইট, এখানে একটা স্যাটেলাইট, এখানে স্যাটেলাইট, 3টে স্যাটেলাইট। এখানে যদি কোনো জায়গা ওর দরকার হয়, তাহলে ওর এতটা সলিড অ্যাঙ্গেল, সে এতটা কভার করতে পারে, এখান থেকে তথ্য নিয়ে এসে একে পাঠাবে, এ আবার এতটা সলিড অ্যাঙ্গেল কভার করতে পারে, একে দিতে পারে, ঠিক আছে? আর যদি একে পাঠায়, তাহলে এ আবার এতটা কভার করবে। 3টে যেমনটাই থাকে যেন পুরোটা কভার হয়ে যায়, ঠিক আছে? আর স্যাটেলাইট যেমন রিভলভ করে, তার যেমন থিওরি রয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স GMM/r²। হ্যাঁ, পাঠাতে পারে তো, কিন্তু সেটা না, সেইটা সম্ভব হয় না জেনারেলি। মানে এইটা হ্যাঁ পাঠাতো, ঠিক আছে, এটা পাঠায়। যাই হোক, এটা লাস্টে আসছে, ঠিক আছে? এটা লাস্টে আসছে। আগে আমরা এটা দেখবো, গ্রাউন্ড ওয়েভ দেখবো। গ্রাউন্ড ওয়েভ খুব সিম্পল কথায় 2-4টে কথা দেখবো, কারণ খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ডিটেলস বলবো আমরা। গ্রাউন্ড ওয়েভে যেটা লিখবো আমরা, হেডিং দেবো ফার্স্ট এবার, গ্রাউন্ড ওয়েভ বা ভূমি তরঙ্গ। লিখবো যে সমস্ত বেতার তরঙ্গ, খুব ফাস্ট, যে সমস্ত বেতার তরঙ্গ মূলত ভূপৃষ্ঠ বরাবর প্রসার লাভ করে,
যে সমস্ত বেতার তরঙ্গ মূলত ভূপৃষ্ঠ বরাবর প্রসার লাভ করে তাকে ভূতল তরঙ্গ বলে। সাপোজ এখানে তোমার কিছু একটা অ্যান্টেনা রয়েছে, তো নাম শুনেই বুঝতে পারছি এটা ভূমি, যেন এই ভূমি গা বেয়ে বেয়ে যেন যাবে, ঠিক আছে, যেন গড়িয়ে গড়িয়ে যাওয়া, এরকম কিছু একটা। তো এখানে যদি আমার ট্রান্সমিটার থাকে, এখানে যদি রিসিভার থাকে, তাহলে পৃথিবীর বক্রতা একটা বাধা দিচ্ছে এখানে, ঠিক আছে। পৃথিবীর বক্রতা দেখতে পাচ্ছি যে সিগন্যালকে পাঠাতে গেলে যে কাছাকাছি হয় খুব সুন্দর পাঠিয়ে দেবে, তো মোটামুটি এটা খুব বেশি হলে 1000 কিলোমিটার এতটা মতো রেঞ্জ, যতটা ফ্ল্যাট পাওয়া যায় আর কি। তারপরে যদি ওর কার্ভেচার আস্তে আস্তে বাড়তে থাকে তখন আর পাওয়া যায় না, ঠিক আছে। তো লো ফ্রিকোয়েন্সি থেকে লিখবো এটা 30, ওই সংখ্যাটা লিখেছি তো, যে সমস্ত বেতার তরঙ্গ মূলত ভূপৃষ্ঠ বরাবর প্রসার লাভ করে তাদের ভূতল তরঙ্গ বলে বা ভূমি তরঙ্গ বলে। তো এটা কাছাকাছি হতে হবে সাপোজ থাউজেন্ডস এরকম কিলোমিটারে, এতটা দূরত্ব পর্যন্ত যেতে পারে। আর যে ফ্রিকোয়েন্সি পাঠানো হয়, লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা, সেটা হচ্ছে 30 কিলোহার্জ থেকে 300 কিলোহার্জ, ঠিক আছে। লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ 30 কিলোহার্জ থেকে 300 কিলোহার্জ, কিলোহার্জ মানে 10⁻³ এরকম রেঞ্জে এখানে পাঠানো হয়। বা কিছু মাঝারিও পাঠানো যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ডিস্টেন্সটা একটু কমিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে। ডিস্টেন্সটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে আরেকটু মিডিয়াম ফ্রিকোয়েন্সি আমরা দিতে পারি। তো সেই রেঞ্জটা হচ্ছে 300 কিলোহার্জ থেকে 3 মেগাহার্জ। তো এটা শেষ 300 কিলোহার্জ থেকে 3 মেগাহার্জ এরকম, এটা মিডিয়াম ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এর বেশি কিন্তু এর মধ্যে দিয়ে পাঠানো যাবে না। তো এইটাতে যেটা হয়, এখানে ভূপৃষ্ঠ যেটা আছে না পৃথিবী, এটা একটা পারফেক্ট কন্ডাক্টরের মতো আচরণ করে, পারফেক্ট কন্ডাক্টর। তো যেমন একটা এখান থেকে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়া হয়, কারণ আমরা লিখেছি এখানে যে মডুলেশন হয়ে গিয়েছে, তারপরে সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয়ে গিয়েছে, এবার অ্যান্টেনা সেটাকে ছাড়বে। তো অ্যান্টেনা ছাড়ার সময় এইভাবে ছেড়েছে, অ্যান্টেনা যেভাবে সিগন্যাল ইলেকট্রিক ফিল্ড এইভাবে ছেড়েছে, এ সেটাকে রিসিভ করবে, ঠিক আছে। এই যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা জানি কোথাও ইলেকট্রিক ফিল্ড যদি থাকে আর যদি কোথাও কন্ডাক্টর থাকে তাহলে তো ইন্ডাকশন হবে, ঠিক আছে। কোথাও ইলেকট্রিক ফিল্ড আছে, কোথাও কন্ডাক্টর রয়েছে, তাহলে ইন্ডাকশন মেথড হবে। আর পৃথিবী আমাকে পারফেক্ট কন্ডাক্টর হিসাবে আমরা ইউজ করছি। পৃথিবী এমনিতে এখানে সারফেস চার্জ থেকে থাকে, তো দু জায়গায় পোটেনশিয়ালের ডিফারেন্স দেখা যায়। যখন কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ছাড়া হবে, সেই ইলেকট্রিক ফিল্ড ভূপৃষ্ঠকে পোলারাইজড করে, তো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স দেখা যায়, প্লাস মাইনাস দেখা যায়, এরকম চার্জ ডিফারেন্স দেখা যায়, ঠিক আছে। এবং বাতাস যেটা, সেটা তো নন কন্ডাক্টর, বায়ু যেটা সেটা তো নন কন্ডাক্টর, সুতরাং ডাইরেক্ট যে লিকেজ হয় তা অত সহজে হয় না। তো এটা একটা ক্যাপাসিটারের মতো আমরা তুলনা করতে পারি, ক্যাপাসিটারের মতো এইভাবে তুলনা করতে পারি। ক্যাপাসিটার যেমন একটা প্লেট পজিটিভ, একটা প্লেট নেগেটিভ, এটাকে লিকি ক্যাপাসিটার বলা হয়, ক্যাপাসিটার বলা হয়। আর ক্যাপাসিটার যেটা রিয়াক্ট্যান্স এক্সি, সেটা হচ্ছে 1/ωc, মনে পড়ছে 1/ωc, আর ওমেগা মানে 2πf ফ্রিকোয়েন্সি, সো 2πf × c। এই যে ফ্রিকোয়েন্সির মান যত বেশি হবে তত এক্সির মান কমে যাবে, আর এক্সির মান কমে গেলে মানে শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে ও বহু দূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারবে না, ভূমি দ্বারা শোষিত হয়ে যাবে, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ সেটা, বেশি দূর পর্যন্ত থেকে পাঠানোর একটু চাপ রয়েছে। ভূমিতে ইন্ডাকশন মেথড চলে, পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, তার মানে লিকি ক্যাপাসিটারের মতো কাজ করে, যেন চার্জ লিকেজের মতো যেমন হয়, ডিসচার্জ হয়ে যায় সঙ্গে সঙ্গে অ্যাটিনিউট হয়ে গেল, এরকম হয়, ঠিক আছে। তো সেটা কি করা হয়, ইলেকট্রিক ফিল্ডের পোলারাইজেশন, যেটা পারপেন্ডিকুলার পোলারাইজেশন করা হয়। মানে এটা যদি ওয়েভ ভেক্টর হয় আর এইটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে ওয়েভ ভেক্টরের সাথে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন 90 ডিগ্রি এরকম, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড এরকম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জানি তো আমরা, এরকম এইরকম ম্যাগনেটিক ফিল্ডে ভ্যারিয়েশন চলে, এরকম ইলেকট্রিক ফিল্ডে ভ্যারিয়েশন চলে, তাদের পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়েভ চলে যায়। তো এই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনটা, এটাই ভূমির সাথে পারপেন্ডিকুলারলি রাখা হয়। যদি এর অনুভূমিক ভাইব্রেশন, অনুভূমিক যদি কম্পোনেন্ট থেকে থাকে, তাহলে সেই কম্পোনেন্ট এই মিডিয়ামকে লিকেজ ক্যাপাসিটেন্স বাড়ায়, ঠিক আছে, অ্যাটেনুয়েশন বেশি হয়। কিন্তু পৃথিবীর বক্রতার জন্য এই ইলেকট্রিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট যদি থেকেও থাকে, মানে করাও হয়, বক্রতার জন্য এটা তার অনুভূমিক উপাংশ পাওয়া যায় যত দূর অ্যাটেনুয়েট করতে থাকে। সেই অনুভূমিক উপাংশের জন্য এই তথ্য বেশি দূর পর্যন্ত যেতে পারে না, শোষিত হয়ে যায় মাধ্যম দ্বারা, ঠিক আছে। ডিস্টেন্সের জন্য কমিয়ে দেওয়া হয়, যদি ফ্রিকোয়েন্সি তুমি বাড়াও তাহলে এই ডিস্টেন্সটাকে কমাতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখান থেকে কি আসে, ভূমি তরঙ্গ কি, ঠিক আছে। এর অসুবিধাগুলি লেখো, এটাই বেশি ইম্পর্ট্যান্ট।
তো অসুবিধা বলতে প্রথমেই আমরা বলবো ওই যেটা বললাম আমি, যে যদি লিকি ক্যাপাসিট্যান্সের কথা উল্লেখ নাও করি তাহলে বলবো ইলেকট্রিক ফিল্ডের পোলারাইজেশন ভূমির সাথে লম্ব হয়, অনুভূমিক কম্পন যদি থেকে থাকে বা পৃথিবীর বক্রতার জন্য যদি অনুভূমিকভাবে উপাংশ পাওয়া যায়, সেটি ভূমি দ্বারা শোষিত হওয়ার চান্স বেশি, প্রবণতা বেশি। ঠিক আছে, এইটুকু। আর সেরকম কিছু নয়, জাস্ট আর একটা কি বললাম জানো, ওই লো ফ্রিকোয়েন্সি মান লো হতে হবে, এটাও বললাম, বাড়াতে গেলে ডিস্টেন্স কমাতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেতার তরঙ্গের মাধ্যমে এই ভূতল তরঙ্গ, এর বাইরে এখানে কিছু আসবে না। জাস্ট কাকে বলে, কোন ফ্রিকোয়েন্সি পাঠানো যায়, এবং এর ব্যবহার দেখা যেতে পারে যে 100 কিলোমিটারের মধ্যে কোন কোন সিস্টেম রয়েছে, রাডার পড়ছে কিনা বা আদার্স কিছু পড়ছে কিনা, সেই সব ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন রাখবে, কিছু নাম টাম জেনে রাখতে হবে। যেটা ইম্পর্টেন্ট নেক্সট সেটা হচ্ছে স্পেস ওয়েভ, এটা বেশি ইম্পর্টেন্ট, হেডিং দেবো আমরা। এটা কি হয়, সাপোজ এটা পৃথিবী, গোটাটা না দেখালেও চলবে এরকম। তো সাপোজ একটা অ্যান্টেনা, সাপোজ এখানে একটা, এটা পৃথিবীর সেন্টার, ঠিক আছে, এটা পৃথিবীর সেন্টার, এটা ও, আর এই বরাবর এইখানে একটা অ্যান্টেনা রয়েছে, এরকম কোনো একটা অ্যান্টেনা এরকম রয়েছে। এই অ্যান্টেনা সে চারদিক দিয়ে রেডিয়েশন ছড়াতে পারে, ঠিক আছে, ট্রান্সমিটার এটা। তো যদি ডাইরেক্ট এইখানে কেউ বসে থাকে তাহলে সে এতটা পাবে, কোনো রিসিভার, এটা যদি ট্রান্সমিটার হয়, কোনো রিসিভার যদি হয় তাহলে এতটা পাবে, ঠিক আছে। যদি এইখানে অ্যান্টেনা রাখি তাহলে এই রিসিভারে এতটা রিসিভ করতে পারবে, কিন্তু এটাকে আরও দূরেও রাখা সম্ভব, তাতেও সে রিসিভ করবে, এটাকে এত দূর রাখা যেতে পারে, ঠিক আছে। এটা তো এই দিকেও যেতে পারে, সুতরাং এইখানেও যদি আমি একটা অ্যান্টেনা রাখি তাহলে এও এটা ক্যাচ করতে পারে। কী বললাম বোঝা গেল? একটা অ্যান্টেনা ট্রান্সমিট করছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সমিট করছে, তো এইখান থেকে এটা নির্দিষ্ট হাইটে রাখা হয়, হাইটটাকে যতটা সম্ভব উঁচুতে রাখা হয়, ঠিক আছে। তো এটা তো 3 ডাইমেনশন, এটা যদি অ্যান্টেনার হাইট হয় তাহলে সে এতটা মানে ঠিক এতটা জায়গা সে কভার করতে পারছে, 3 ডাইমেনশন একটা শঙ্কুর মতো একটা কোণ কভার করছে, ওই কোণটাকে রেডিও হরাইজন বলা হয়, বেতার দিগন্ত বলা হয় এটাকে। যাই হোক, তো এটা আসছি, তার ডেরিভেশন করবো আমরা। তো এটা এতদূর পর্যন্ত তার রেঞ্জ হচ্ছে এতটা, এবার এর থেকে যদি বেশি রেঞ্জের দরকার হয় তাহলে রিসিভারটাকে আরও দূরে রাখতে হবে, তাহলে সেই রিসিভার আবার এতটা রিসিভ করতে পারে, তাহলে সেটা তার রেডিও হরাইজন, ঠিক আছে। ওই জন্য মাল্টিপল অ্যান্টেনা ইউজ করে আমরা এটাকে বাড়াতে পারি। কোনটা? এইটা ছোট, এইটা বড় হয় সাধারণত, রিসিভারটা সাধারণত ছোট হয়, ঠিক আছে। দেখবো আমরা দুটোর হাইটটা আলাদা করবো, ক্যালকুলেশন করবো আমরা। তো সাপোজ এরকম একটা অ্যান্টেনা রয়েছে, আমরা এই ছবিটা আঁকবো ভালো করে, এই ক্যালকুলেশন করবো আমরা। সাপোজ এটা আর্থ, এটা সেন্টার, এরকম এইখানে একটা অ্যান্টেনা সেন্টার রয়েছে এখানে, এরকম একটা অ্যান্টেনা দিয়েছি আমরা, ঠিক আছে। এটা নাম দিয়েছি এ, আর এটার নাম দিয়ে দাও কিছু একটা বি বা পি কিছু একটা, এটা নাম দেওয়া হচ্ছে সি সেন্টার, এটার নাম দেওয়া হচ্ছে পি। এই যে অ্যান্টেনার হাইট, এটা হচ্ছে এইচ, হাইট অফ দ্য অ্যান্টেনা, ঠিক আছে, নট ডাইমেনশন অফ দ্য অ্যান্টেনা। ডাইমেনশন মানে তো ফিজিক্যাল ডাইমেনশন, যেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ছে, ঠিক আছে, যেটা λ/4 হয় বা λ/2 হয় মনোপোল বা ডাইপোল ক্ষেত্রে, আর এটা হচ্ছে হাইট অফ দ্য অ্যান্টেনা, ঠিক আছে। এইখানে একটা বিন্দু দেখো, এটা হচ্ছে এইটা হচ্ছে এর রেঞ্জ, এই অ্যান্টেনা এতটা রেঞ্জ, এই বিন্দুটাকে বলছি ও, ঠিক আছে। তো এইটা, এই সিগন্যাল এইদিকে সোজা এইদিকে যেতে পারে, তো এখানে যদি আরেকটা অ্যান্টেনা রাখি আমরা, তার হাইট যদি স্মল এইচ হয় এটা, তাহলে দুটো অ্যান্টেনা মিলে অনেকটা জায়গা কভার করা যেতে পারে। এটাকে বলে দাও কিউ, এটাকে বলেছি পি, এটাকে বলে দাও কিউ, সেন্টারটাকে সি, এটা ও, ভূপৃষ্ঠের ওপর বিন্দু এগুলো পি ও কিউ, আর এটা অ্যান্টেনার হাইট এইচ, আর এই হাইটটা হচ্ছে এত, আর পৃথিবীর রেডিয়াস যেটা সেটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এই যে পৃথিবীর বক্রতা, পৃথিবীর যে
বক্রতা রয়েছে, যদি এই বক্রতা না থাকতো তাহলে তো এই রেঞ্জটা অনেক দূর হতো, ইনফিনিটি হয়ে যেত। যদি এরকম ফ্ল্যাট আর্থ হতো আর এটা যদি অ্যান্টেনা হতো, তাহলে যদি বলতাম অ্যান্টেনা কত দূর পর্যন্ত যেতে পারে, সিগন্যাল পাঠাতে পারে, তাহলে এটা ইনফিনিটির মতো অনেক দূর হয়ে যেত। কিন্তু পৃথিবীতে তাই নয়, এরকম কার্ভ। ও তোমার আর একটা রিসিভার যদি কোথাও থাকে, সে এখানে থাকবে না, সে এখানে থাকবে, সুতরাং তথ্যটা এই দিকে যাবে। সুতরাং পৃথিবীর বক্রতা একটা লিমিটেশন, ঠিক আছে? লিমিটেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট আসে পরীক্ষায়। তো ওই জন্য আমরা দুটো অ্যান্টেনা ব্যবহার করেছি, তাতে করে একটু রেঞ্জ বাড়ানো যেতে পারে। এর যেটা রেঞ্জ পিও, এটাকে বলা হয় এর বেতার দিগন্ত, রেডিও হরাইজন, ঠিক আছে? তো পৃথিবীর বক্রতার জন্য এটা হয় বেতার দিগন্ত বা রেডিও হরাইজন। যদি বলে রেডিও হরাইজনের সংজ্ঞা দাও, তাহলে কখনো বানিয়ে লিখতে যাও না, বইটা পরিষ্কার পড়বে। যেমন এখানে পরিষ্কার বলা আছে যে এই ধরনের তরঙ্গ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সরলরৈখিক পথে বিনা বাধায় বা বিনা বিচ্যুতিতে অগ্রসর হতে পারে। ভূপৃষ্ঠের বক্রতার জন্যই সরলরৈখিক দেশ তরঙ্গের মাধ্যমে সঞ্চারের একটি সর্বোচ্চ সীমা থাকে, একে বলা হয় সংশ্লিষ্ট অ্যান্টেনার বেতার দিগন্ত, ঠিক আছে? আচ্ছা, আর একটা পয়েন্ট আমি আগেরটাতে মিস করে ফেলেছি। ভূমি তরঙ্গ মাধ্যমে দিয়ে যখন যায়, ওই পৃথিবীর দ্বারা বললাম না পারফেক্ট কন্ডাক্টর হিসেবে ইউজ করে, ওখানে রিফ্রাকশন এবং অপবর্তন হতে থাকে, ডিফ্রাকশন হতে থাকে, তার জন্য কিছু শোষণ চলতে থাকে। তো এই পয়েন্টও ওখানে মেনশন করে দিতে হবে। যখন কোনো তরঙ্গ যাচ্ছে, তরঙ্গ যদি যায় আর তার বাধাতে যদি একটা ঘর বাড়ি কিছু একটা থাকে, তাহলে আমরা জানি কোনো ওয়েভ ফ্রন্ট যদি এর মধ্যে দিয়ে পেরিয়ে যায়, তাহলে তার ফ্রন্ট ডিরেকশন চেঞ্জ হয়, ঠিক আছে? সেটাকে অপবর্তন বলি আমরা, ডিফ্রাকশন বলি। তো সেই ডিফ্রাকশনের জন্য ওই অনুভূমিক কম্পন কী বলে, একটা কম্পোনেন্ট উপাংশ থেকে থাকে, তার জন্য ভূমি দ্বারা শোষিতও হয়। তো রিফ্রাকশনও হয়, অপবর্তনও হয়। ঠিক আছে? আমাকে একটা ছাত্র প্রশ্ন করেছিল এটা ভেবে, যেটা ভূমি দিয়ে কোনো তরঙ্গ যখন ভূমি দিয়ে মানে ভূমি তরঙ্গের মাধ্যমে যখন যাবে, পুকুরে ডুবে যায় না? এবার যেতে যেতে মাঝখানে যদি পুকুর পাই তরঙ্গ, তাহলে পুকুরে ডুবে যায় না স্যার? পুকুরে বা বড় বড় বাড়ি যদি থাকে, তাহলে জানলা দিয়ে ঢুকে করে বেরোবে, এরকম জিজ্ঞেস করে, মজার ছেলে আর কি। যাই হোক, তো অপবর্তন হয়, ডিফ্রাকশন হয়, ঠিক আছে? তো এইটা কিন্তু একটা মেজার কারণ, ওটা ভুলে গেলাম অ্যাড করতে। ওই জন্যই বললাম বইটা পড়তে কোনো পয়েন্ট মিস করে যেতে পারি। বেশ, তো আমরা যেটা বলছিলাম, তো এটা হচ্ছে রেডিও হরাইজন। তো রেডিও হরাইজন এর কত হবে? এই পিও ডিস্টেন্সটা হবে, পিও এই প্রথমটার জন্য এটা এতটা পৃথিবীর এতটা জায়গা সে কভার করতে পারে। সো পিও, এটা হচ্ছে প্রথম এই অ্যান্টেনাটা রেডিও হরাইজন। এর আবার রেডিও হরাইজন কত? ও কিউ। তো পিও অ্যান্ড ও কিউ, তাহলে সম্মিলিত বাড়ছে রেডিও হরাইজন দুটো অ্যান্টেনা ইউজ করলে। দুটো অ্যান্টেনার জন্য পাবো আমরা পি ও কিউ, এতটা টোটাল রেডিও হরাইজন পেতে পারি আমরা, সর্বোচ্চ সীমা এটা, হয়েছে? এবার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলছি থিটা। আমরা এটা বের করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি বেতার দিগন্তটা বের করতে যাচ্ছি। তো এটা হচ্ছে থিটা। দেখ, এটা 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এটা ট্যানজেন্ট পৃথিবীর, এটা তো সার্কেলের মতো একটা স্ফেয়ারের মতো, এটা ট্যানজেন্ট, এটা আর এটা পারপেন্ডিকুলার। আর লম্ব মুখোমুখি যে সে অতিভুজ, থিটার মুখোমুখি যে সে কি, মানে থিটা 90 ডিগ্রির মুখোমুখি যে সে অতিভুজ, আর থিটার মুখোমুখি যে সে লম্ব, আর বাকিটা রইল ভূমি। আর যদি কস থিটা বের করি, কস থিটা, তাহলে এটা ভূমি বাই অতিভুজ। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজে ভূমি কোনটা? ও সি, তাহলে এটা ও সি। অতিভুজ কোনটা? এ সি। তো ও সি মানে হচ্ছে আর, পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আর প্লাস এইচ। এটা আর, এটা হচ্ছে আর প্লাস এইচ, ঠিক আছে? ওপর নিচে আর দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে গেল 1, আর এটা হয়ে গেল 1 প্লাস এইচ বাই আর। এবার 1 প্লাস এইচ বাই আরটাকে উপরে নিয়ে চলে যাও, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস এইচ বাই আর মাইনাস 1 ইনভার্স, আর এইদিকে কস থিটা রয়েছে, ঠিক আছে? এবার বর্গ করো দুই পাশে, কস স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে গেল -2 ইনভার্স।
হয়েছে? এইচ বাই আর এটা একের থেকে অনেকটাই ছোট। কেন? আটটা 6400 কিলোমিটার, আর এটা সাম ফিউ মিটার্স, তাই না? এটা কিলোমিটার 10⁻³ আছে বা তাকে মিটার করলে। তো আমি যদি তুলনা করি তাহলে এটা একের থেকে অনেকটাই কম, আর সেরকম হলে আমরা বাইনোমিয়ালে ভেঙে দিতে পারি। 1 + x⁴n is almost equal to 1 + nx. So this is almost equal to 1 - 2h/r. ঠিক আছে, কারণ এটা ছোট, পাশে লিখে দিতে হবে h/r ভেরি ভেরি লেস দেন 1, এরকম। তাহলে cos থিটা বেরোলো, তাহলে sin স্কোয়ার থিটা কত হবে? 1 - cos স্কোয়ার থিটা। তাহলে 1 - cos স্কোয়ার থিটা একটুকে বের করেছি, তাহলে 1 এটা প্লাস হয়ে গেল 2h/r, তাহলে 1 1 ক্যান্সেল, সো 2h/r। তাহলে sin থিটা কত হবে? √2h/r। এবার এই অ্যাঙ্গেলটা দেখবো আমরা, এই অ্যাঙ্গেলটা এটা 6400 কিলোমিটার, অনেকটাই বড়। ঠিক আছে, সেই তুলনায় এই যে অ্যাঙ্গেলটা দেখিয়েছি আমি, এটা অনেকটা বড়, এই অ্যাঙ্গেলটা এতটা বড় হয় না। ঠিক আছে, এটা যদি আস্তে 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 আমরা তুলে দিই, এই অ্যাঙ্গেলটা কম। ঠিক আছে, তো সাইন, কারণ এই ডিস্টেন্সটা আমরা রেডিও হরাইজন নিশ্চয়ই 6400 কিলোমিটার, অতটা ডিস্টেন্স হয় না, তো সেই তুলনায় s = r থিটা ফর্মুলা আছে, থিটাটা খুব কমই হয়। তো সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা। ঠিক আছে, তাহলে আমরা থিটা বের করলাম, এই যে থিটাটা বের করলাম, সাইন থিটা বা থিটা, সাইন থিটা বের করলে আরো প্রপার হবে, আর থিটা বের করলে একটা অ্যাপ্রক্সিমেশন হবে, তাতে খুব একটা ব্যাড অ্যাপ্রক্সিমেশন হবে না। তাহলে পিওটা বের করতে পারি, পিও, অতএব পিও ইকুয়াল টু, এই যে s = r থিটা ফর্মুলা, এটা তো কার্ভ, এটা যদি s বলি, এটা যদি রেডিয়াসটা r, তাহলে s = r থিটা, সো r ইন্টু থিটা, থিটার মান বের করেছি আমরা এখানে, সো √2h/r, 2h/r। এটা বেরোলো। তাহলে প্রথম যে অ্যান্টেনাটা রয়েছে, যেটা ট্রান্সমিটার, যেটা সে যে সিগন্যাল ছাড়ছে, এই সেটা রিসিভ করবে, পিও এর রেডিও হরাইজন নির্ভর করছে অ্যান্টেনার হাইটের ওপর এবং পৃথিবীর ব্যাসার্ধের ওপর। তাহলে যদি অ্যান্টেনার হাইট আমি বাড়াই, তাহলে তার আবার রুট অনুসারে পিওটা একটুখানি বাড়তে পারে, কিন্তু ততটাও সিগনিফিকেন্টলি বাড়বে না, কারণ এ অলরেডি 10⁻³ অ্যান্ড আরও দুটো শূন্য 6400 কিলোমিটার নিয়ে এসে বসে আছে। 6400 কিলোমিটারকে মিটার করতে গেলে তো আবার 10⁻³ লাগবে, তারপরে কিছু মিটার তার সাথে গুণ হয়ে আছে, তো তার আবার রুট হয়ে বেরিয়ে আছে। তো যাক, বাড়ানো যেতে পারে, কিছুটা বাড়ানো যেতে পারে। অ্যান্টেনার হাইট যদি বাড়ে, আমরা দেখবো কতটা কি করা যেতে পারে। তাহলে এটা প্রথম অ্যান্টেনার ক্ষেত্রে হলো। এবার রিসিভার যে আছে, সেও তো কিছুটা কন্ট্রিবিউশন করেছে। তাহলে টোটাল বেতার দিগন্ত যদি বের করতে হয়, এটা একটা অ্যান্টেনার জন্য, আর দুটো অ্যান্টেনা সম্মিলিত যদি বলা হয় মোট বেতার দিগন্ত, তাহলে মোট বেতার দিগন্ত এটা হচ্ছে পিও প্লাস ও কিউ। তাহলে তার জন্য কত হবে? এই এইচটা হয়ে যাবে স্মল এইচ। ঠিক আছে, তাহলে √2r কমন আউট করে নাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে √H প্লাস √h। এই ফর্মুলাটা ডিরাইভ করতে দেয় পরীক্ষায়, এবং পরীক্ষায় প্রশ্ন আছে যে বেতার দিগন্ত কি, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল বা কিভাবে এটিকে বাড়াবে। তো দেখতে পাচ্ছি বেতার দিগন্ত যেটা, সেটা পৃথিবীর রেডিয়াস তো আছেই ফিক্সড ভ্যালু, এবং অ্যান্টেনার হাইটের উপর নির্ভরশীল। ঠিক আছে, এবং কিভাবে বাড়ানো যেতে পারে, এখানে দেখতে পাচ্ছি আর একটা অ্যান্টেনা চুজ করে। ঠিক আছে, একটা অ্যান্টেনা তো ছিলই, তারপর আরেকটা যদি অ্যান্টেনা ব্যবহার করি, রিপিটার স্টেশন যদি আরেকটা ব্যবহার করি আমরা, তাহলে এটাকে বাড়ানো যেতে পারে। ঠিক আছে, এবার যদি এটা ক্যালকুলেশন করি আমরা, যে এটা রেঞ্জ কতটা হতে পারে, তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা। পিকিউটা কত? সাপোজ r সমান 6400 কিলোমিটার, তার মানে 6400 ইন্টু 10⁻³ মিটার, আর দুটো অ্যান্টেনার হাইট সাপোজ যথেষ্ট উঁচুতে রাখা হয়েছে, একটা 300 মিটার আর একটা 30 মিটার। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি আমরা পিকিউ এর মানটা, তাহলে পিকিউ সমান √2, আর মানে হচ্ছে 64 10⁵, এখান থেকে 3 আছে, দুটো বেরোলো, আর ওইদিকে পাচ্ছি √300 প্লাস √30। তো দেখতে পাচ্ছি পিকিউ এর মোস্টলি কন্ট্রিবিউট করছে এই টার্মটা,
10⁵ এর রুট হয়ে একটা বেরিয়ে আসবে, আর তারপরে যে 10⁵ এটা সাপোজ এটা যদি 100 হয় তাহলে 10 বেরিয়ে আসবে এখান থেকে, ঠিক আছে। 300 মানে আর একটা √3 থেকে থাকবে, এটা √3 মানে এটা √30 মানে আরও কম, 5 5 25, ঠিক আছে, 5 বেরিয়ে আসবে কিছু একটা। তো যেটা বেরোবে সেটা দুটোকে যোগ করে দিয়ে 15-16 কাছাকাছি, ঠিক আছে। তো এরকম কিছু একটা টার্ম এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে ক্যালকুলেশন যদি করি, এটা কিলোমিটারই যদি রাখি, এটা মিটার ছিল, আফটার যদি কিলোমিটার প্রকাশ করি তাহলে এটা অলমোস্ট ইকুয়াল টু 81.6 কিলোমিটার বেরোবে ক্যালকুলেটার টিপলে, 81.6 কিলোমিটার। তার মানে 81 কিলোমিটার, 81 কিলোমিটার মানে যে খুব হাই ডিস্টেন্স তা নয়। কলকাতা থেকে যদি বলা হয় বোলপুর কত দূরত্ব, তার নিশ্চয়ই 81 কিলোমিটার থেকে অনেকটাই বেশি, 190-90 বা কিছু একটা 170-80 কিছু একটা হবে, তার থেকে কম। সুতরাং যে রেঞ্জ খুব বেশি হয় তা হয় না, হ্যাঁ ওই রকমই জাস্ট। তো এখানে প্রশ্ন লিখবো বাড়িতে আমরা পরীক্ষার জন্য, যে স্পেস ওয়েভ কি, স্পেস ওয়েভ কি, কিন্তু এখানে শক্তির শোষণটা ভূমি তরঙ্গ থেকে কম হয়, মানে এটা তো ডাইরেক্ট ট্রান্সমিশন হচ্ছে, অ্যান্টেনা ডাইরেক্ট নিচ্ছে এখানে। আর এখানে আরও একটা জিনিস হয়, সেটাও বলছি আমি পরে। তো কি লিখেছি, স্পেস ওয়েভ কি, এটি দ্বারা কোন ধরনের তরঙ্গ বা কত কম্পাঙ্কের তরঙ্গ সঞ্চারিত করা যায়। তো বইয়ের রেঞ্জ দেখবো, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, খুব হাই ফ্রিকোয়েন্সি হবে না। ওখানে লিখবো রেডিও হরাইজন কি, এর মান কিভাবে বাড়ানো যায়। রেডিও হরাইজন কি, এর মান কিভাবে বাড়ানো যায়। এখানে আরেকটা প্রশ্ন জুড়ে দেবো আমি, এখানে লিখেছি রেডিও হরাইজনটা, লিখবো সিলেক্টিভ ফেডিং কি, সিলেক্টিভ ফেডিং, FADING, সিলেক্টিভ ফেডিং কি। আছে। তো এই যে মেথডটা যেটা আমরা দেখলাম এখনই, সিলেক্টিভ ফেডিং যেটা হচ্ছে দুখানা অ্যান্টেনা আমরা দেখালাম, এখানে একটা অ্যান্টেনা রয়েছে এখানে, সো ডাইরেক্ট যেতে পারে যদি পেয়ে যায়, আবার মানে এই যেমন করে দেখালাম, আবার এই ভূমি দ্বারা প্রতিফলিত হয়েও যেতে পারে। একেও তো আটকাতে পারবো না আমি, কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যখন বেরোচ্ছে সেটা সব দিকেই বেরোচ্ছে, সুতরাং আসছে একটা সিগন্যাল ডাইরেক্ট পেতে পারে, আবার ভূমি দ্বারা প্রতিফলিত যেতে পারে। আর আমরা এটা জানি, ডেন্সার মিডিয়াম দ্বারা যখন কোনো ওয়েভ প্রতিফলিত হয়ে যায় তখন পাই পরিমাণে ফেজ শিফট হয়। আগে 11-এ পড়েছিলাম সাইন ওয়েভ, আবার এখন অপটিক্সও আমরা দেখেছি স্টোকস ল, যেটা রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যখন লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিফ্লেক্ট করে তখন পাই পরিমাণে ফেজ শিফট হয়, ঠিক আছে। তো দুটো ওয়েভ তারা অপোজিট ফেজে মিশে যেতে পারে, অপোজিট ফেজে যদি মিশে যায় তাহলে ইন্টেন্সিটি কমে যেতে পারে এখানে, মানে যতটা ইন্টেন্সিটি আমি কোনো একটা রেডিও স্টেশন থেকে যে গান বাজছে বা যাই হোক যেটাই হচ্ছে সেটা যদি ঠিকঠাকভাবে এখানে শুনতে চাই আর তার ইন্টেন্সিটি যদি ফেড করে যায়, তাহলে আমি বুঝতেই পারছি আমার মডুলেশন করেও লাভ হয়নি, ইন্টেন্সিটিটাকে বাড়াতে হবে। তো এই ডিস্টেন্সটাকে অ্যাডজাস্ট করা হয়, দুটো ডিস্টেন্সটাকে অ্যাডজাস্ট করে, যে এর পাথ লেন্থ বেশি তো এর পাথ লেন্থ কম, এটাকে অ্যাডজাস্ট করে এই ফেডিংটাকে দূর করা হয়, ঠিক আছে। তো এটাকে বলা হয়, আমি একটু বলি এটা কি বলা হয়, সিলেক্টিভ ফেডিং বলা হয়। কি বলা আছে এখানে একটু বলে দিই আমি, বলা আছে যে ভূমি ও প্রতিফলিত তরঙ্গের প্রতিফলন বিন্দুতে 180 ডিগ্রি দশাপার্থক্য সৃষ্টি হয়, তাই এখন প্রত্যক্ষ তরঙ্গ ও প্রতিফলিত তরঙ্গের মধ্যে পথ পার্থক্য ল্যামডা হলে তরঙ্গ দুটির গ্রাহক অ্যান্টেনাতে বিপরীত দশায় মিলিত হয় এবং দশাপার্থক্য হবে λ/2, পাই মানে λ/2, ঠিক আছে, এগুলো লেখা আছে। কিন্তু পথ পার্থক্যটাকে যদি λ/2 এর ডিফারেন্স করে ফেলতে পারি আমরা কোনোভাবে, ঠিক আছে, একটা পাই পরিমাণ ফেজ শিফট হয়েছে, যদি তাকে আবার যদি একটা পাই কোনোভাবে ডিস্টেন্সটাকে যদি বাড়িয়ে দিই আমরা, কারণ আমরা জানি এটা 2 পাই, এটা 0, এটা 2 পাই,
এটা পাই, এটা λ/2। আমি বলছি এক্সট্রা পাই ঢুকে আছে, মানে এক্সট্রা λ/2 ঢুকে আছে এর ভেতরে। তাহলে এর পাথ লেংথটাকে যদি আরেকটু λ/2 অ্যাডজাস্ট করে দিই, বাড়াতে পারি, তাহলে আবার সে সমদশায় ফেরত চলে আসবে। এটাকে বলা হয় সিলেক্টিভ ফেডিং। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো একটা লাইন লিখবো আমরা, লিখবো স্পেস তরঙ্গ মারফত সঞ্চারে, স্পেস তরঙ্গ মারফত সঞ্চারে খুব ফাস্ট প্রত্যক্ষ তরঙ্গ ও ভূমি দ্বারা প্রতিফলিত তরঙ্গের মধ্যে পথ পার্থক্য ল্যামডা হলে তরঙ্গ দুটি, পথ পার্থক্য ল্যামডা বলেছি, তরঙ্গ দুটি বিপরীত অ্যান্টেনায়, গ্রাহক অ্যান্টেনায় বিপরীত দশায় মিলিত হবে। কেন? ল্যামডা হলে তো সমদশা হয়, তাই বিপরীত দশা কেন বলছি? কারণ অলরেডি একটা পাই ঢুকে আছে এখানে। ঠিক আছে, অলরেডি একটা পাই ঢুকে আছে। মানে এটা যদি ল্যামডার দূরত্ব বেশি হতো তাহলে তো সমদশায় হতো, কিন্তু এইখানে একটা পাই ঢুকে রয়েছে এক্সট্রা, ওই জন্য এটা বিপরীত দশা হয়ে যাচ্ছে। বিপরীত দশায় মিলিত হবে এবং পরস্পরকে প্রশমিত করবে, ফলে তীব্রতা কমে যাবে। ফুল স্টপ। কিন্তু পথ পার্থক্য λ/2 হলে তার মানে তুমি আবার একটা পাই ঢোকাচ্ছ, একটা পাইতে ছিল, আবার তুমি অ্যাডজাস্ট করেছো, তো আর একটা পাই ঢুকিয়ে দিলে তাহলে 2 পাই হয়ে যাবে তাহলে। ঠিক আছে, পথ পার্থক্য λ/2 হলে তরঙ্গ দুটি সমদশায় মিলিত হবে এবং সংকেতের প্রাবল্য বাড়বে। ফুল স্টপ। এই কারণে গ্রাহক অ্যান্টেনার দৈর্ঘ্য কমিয়ে বা বাড়িয়ে, এটাকে এই বাড়িয়ে দিলে এটা এইরকম করে যাবে কিছু একটা। ঠিক আছে, দৈর্ঘ্য বাড়িয়ে বা কমিয়ে তরঙ্গ দুটির পথ পার্থক্য পরিবর্তন করে সংকেতের প্রাবল্য পরিবর্তন করা হয়। এই ঘটনাকে সিলেক্টিভ ফেডিং বলে। পথ পার্থক্য পরিবর্তন করে সংকেতের প্রাবল্য পরিবর্তন করা হয়। হয়েছে? এই ঘটনাকে সিলেক্টিভ ফেডিং বলে। ঠিক আছে, কোনো অসুবিধা আছে এটুকুর মধ্যে? তো এইটা হচ্ছে স্পেস ওয়েভ। এখান থেকে প্রশ্ন আসে, অপশন হিসেবে থাকে, হয় ওইটা থেকে আসে, মানে আগের লেকচারটা থেকে, অথবা এইটা থেকে, দুটো জায়গা থেকে একটা দেবে। নেক্সট সেটা হচ্ছে আমাদের নভতরঙ্গ বা আকাশ তরঙ্গ। লাস্ট যেটা হেডিং, স্কাই ওয়েভ। এইটার বইয়ে মানে সিলেবাসে বলা আছে আমাদের যে সামান্য আছে, কিন্তু আমরা একটুখানি পড়বো এটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আগেরটা থেকে দিই, যে ওই যে সরলরেখায় যাওয়া যেটা বললাম না একটু আগে, এইরকম ছিল, এই অ্যান্টেনা ছিল, এটা ছিল সোজা যাওয়া, সরলরেখায় যাওয়া, এটাকে বলা হয় লাইন অফ সাইট প্রপাগেশন। লাইন অফ সাইট, SIGHT। এটা প্রশ্ন হিসেবে লিখে রাখবো আমরা, যে দৃষ্টিরেখা বিস্তার কি, দৃষ্টিরেখা বিস্তার কি, এরকমই প্রশ্ন আছে আসলে, খুঁটিনাটি একটা লাইন তুলে দেবে, টার্মগুলো জেনে রাখতে হবে।
লাইন অফ সাইট প্রপাগেশন। আর এখানে রেঞ্জটা রেখে দেবো 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ, 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ। এবার এই রেঞ্জের মধ্যে কোন কোন সিস্টেম পড়ছে সেটা একটু জেনে রাখা আমার দায়িত্ব, ঠিক আছে? টেলিভিশন পড়ছে না কি পড়ছে সেগুলো একটু দেখে রাখবি নিজেরা, ওখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট এটা আমরা লিখেছি স্কাইওয়েভ, মুছে দিলাম 300 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ থেকে 300 মেগা। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিমি উঁচুতে এই দ্বারা প্রতিফলিত হয়। এটা আরেকটু তার থেকে একটু হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠ আর ভূপৃষ্ঠ থেকে অলমোস্ট ইকুয়াল টু 100 কিলোমিটার এরকম এই লেভেল। এখানে কিছু একটা স্তর থাকে যেটাকে আয়োনোস্ফিয়ার বলে। আয়োনোস্ফিয়ার একটু ইয়েটা দেখে না, তাড়াতাড়ি করে লিখলাম স্পেলিংটা। IONO SPHERE ঠিক আছে, আছে বা আয়ন মণ্ডল, এটা হচ্ছে আয়ন মণ্ডল। এই লেয়ারটা কি? এই লেয়ারটা একটা বিশেষ, এই সূর্য থেকে যে কসমিক রে আসে না, সূর্য থেকে যে কসমিক রে আসে, এই কসমিক রে এখানকার যে অ্যাটমস যারা রয়েছে তারা এই এনার্জিটাকে শোষণ করে এবং ইলেকট্রন রিলিজ করে, আয়োনাইজড অবস্থায় থাকে, ওই জন্য আয়োনোস্ফিয়ার। ঠিক আছে? আর অ্যাটম থাকে, তো অ্যাটমের চারপাশে যারা ইলেকট্রন ক্লাউড যারা, সেখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে আসে, প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। তো যেহেতু কসমিক রে মানে তো হাই এনার্জি, সুতরাং অনেক ইলেকট্রন পাওয়া যেতে পারে, প্লাজমা স্টেটও বলা যেতে পারে এটাকে। প্রচুর ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকে। আর আয়ন যারা তারাও ছোটাছুটি করে এখানে, কারণ এনার্জি যেহেতু হাই। তো কী হয় এখানে, এখানে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরে এটা থাকে, এবং এই নাম্বার ডেনসিটি যে কত ফ্রি ইলেকট্রন রয়েছে সেই ডেনসিটি অনুসারে এই লেয়ারটাকে ভাগ করা হয়েছে। তো তার নাম আছে ডি, ই, এফ, এরকম না আছে। নিচের যেটা লেয়ার সেটাকে ডি বলা হয়, তার একটু উঁচু লেয়ার সেটাকে ই বলা হয়, তারপরে আরও ডেনসিটি অনুসারে সেটাকে এফ লেয়ার বলা হয়। এফের আবার দুটো ভাগ, একটা F1 F2 এরকম নাম আছে, ঠিক আছে? একটা F1 একটা F2, নিচেরটা F1 ওপরটা F2। কিসের উপর ভিত্তি করা হয়? নাম্বার ডেনসিটি, চার্জ ক্যারিয়ার কেমন হচ্ছে, কনসেন্ট্রেশন কেমন হচ্ছে, সেই অনুসারে এটাকে ভাগ করা হয়। তো 3 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ কম্পাঙ্ক পাল্লার রেঞ্জ এটা পাঠানো হয়, তার থেকে হাই ফ্রিকোয়েন্সি হয় না। এটা 3 মেগাহার্জ থেকে এরকমই 30 মেগাহার্জ। এর থেকে যদি হাই ফ্রিকোয়েন্সি করতে হয় না, তাহলে স্যাটেলাইট মারফত করতে হবে, মানে আয়নমণ্ডলকে ভেদ করে চলে গেল, তারপর স্যাটেলাইট মাধ্যমে ফেরত চলে গেল। কারণ স্পেসে যেটা ছিল 300 মেগাহার্জ পর্যন্ত ছিল, তো তার থেকেও এটা আর একটু কম। এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি দিলে আয়নমণ্ডল ভেদ করে পালিয়ে যেতে পারে। তো শর্ট ওয়েভস বলা হয় এগুলোকে, শর্ট ওয়েভস মানে কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে ল্যামডাটা কম হয়ে যায়, ব্যস্তানুপাতিক। শর্ট ওয়েভস, শর্ট ল্যামডাস, হ্রস্ব তরঙ্গ বলা হয়। তাই তো, নাকি এটা থেকে বেশি করা যায়? একবার দেখিনি এটা কি বলা আছে। 3 থেকে 30 মেগাহার্জ কম্পাঙ্কের ভূতায়ন সম্ভব হয় না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা বলা আছে। তাহলে 30 কিলোহার্জ থেকে 300 কিলোহার্জ এটা ভূমি তরঙ্গ, আর তারপরে 30 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ পর্যন্ত সেটা মানে ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের স্পেস তরঙ্গ। আর তারপরে আবার তার থেকে একটু কম 3 মেগাহার্জ থেকে 30 মেগাহার্জ, সেটা হচ্ছে স্কাইওয়েভ। এটা বেশ, এটা কি হয় এখানে যেটা হয় ডিটেলস আমরা পড়বো। এখানে যে অ্যান্টেনা যেটা রয়েছে এখানে, সেই অ্যান্টেনা থেকে এখানে সিগন্যাল রিলিজ করে, তারপরে এই সিগন্যাল যখন আয়নমণ্ডলে ঢুকে যায়, আয়নমণ্ডলে ঢুকে যাওয়ার সময় রিফ্রাকশন হতে থাকে। তো রিফ্রাকশন মানে এটা আমরা জানি যে টোটাল ইন্টারনাল রিফ্রাকশন যখন হয়, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে হয়, ঠিক আছে? এটা যদি ডেন্সার মিডিয়াম হয় আর এটা যদি রেয়ার মিডিয়াম হয়, তাহলে লাইট যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যায়, তখন যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয় তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে ফেরত যায়। তাহলে এইভাবে লাইট বেন্ড করতে করতে যদি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটাতে পারে, তাহলে ওই সিগন্যাল আবার ভূপৃষ্ঠে ফেরত আসে। ঠিক আছে? এবং অনেক সিগন্যাল পেতে পারি। সাপোজ এখান থেকে অনেকগুলো সিগন্যাল বেরোচ্ছে, এটা ফেরত এলো,
অন্য একটা লেয়ার থেকে এটা ফেরত এলো, এরকম ফেরত এলো, তো ইন্টেন্সিটি ম্যাচ করে আমরা এখানে পেতে পারি, এরকম হয়। মানে মেনলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা হচ্ছে কারণ। তো আমরা একটু ডেরিভেশন করি এটা। সাপোজ ধরে নাও যে অ্যান্টেনা থেকে যে সিগন্যালটা যাচ্ছে তার যেটা ইলেকট্রিক ফিল্ড ই সমান ই নট সাইন ওমেগা টি। এই ওমেগাটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা যে ফ্রিকোয়েন্সিটা ছাড়া হয়েছে অ্যান্টেনা থেকে, ঠিক আছে? অ্যান্টেনা থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তরঙ্গ ছাড়া হয়েছে, সেটাকে আমি রিসিভ করব কিভাবে? আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে। প্রথমটা ছিল ভূমি দ্বারা এরকম করে ভূমি তরঙ্গের মাধ্যমে, তারপর একটা অ্যান্টেনার সাহায্যে এরকম ডাইরেক্ট, এবং ভূমি দ্বারা প্রতিফলিত হয়ে এটাও পেতে পারি। আর এবার দেখছি আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে, আর তারপর লাস্ট যেটা সেটা স্যাটেলাইট, এই আয়নমণ্ডল পেরিয়ে আবার স্যাটেলাইট থেকে রিটার্ন ব্যাক করে। তো এই ইলেকট্রিক ফিল্ড ছাড়া হয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এবার এখানে যে প্লাজমা স্টেট যেটা বললাম আমি একটু আগে, ইলেকট্রন ডেনসিটি এখানে রয়েছে এরকম। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনকে ফোর্স দেবে, যার যে সমস্ত ইলেকট্রন থাকবে তাদেরকে ফোর্স দেবে। তো সেই ফোর্সের ম্যাগনিটিউড কত হবে? এই বলে ফোর্স, তো ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ডিভিডিটি, ঠিক আছে? ইট ইজ দ্য ফোর্স। তো ফোর্স কত? মাইনাস ই ইন্টু ই, ছোট ই মানে ইলেকট্রনের চার্জ, আর ই মানে ইলেকট্রিক ফিল্ড। সো ফোর্স মানে এফ ইজ ইকুয়াল টু কিউ ই, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাই মাইনাস ই ইন্টু ই, দ্যাট ইজ দ্য ফোর্স এক্সার্টেড অন ইলেকট্রন। এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তো যদি ইলেকট্রিক ফিল্ডের মান বসাই আমরা এখানে, তাহলে এটা মাইনাস ই, আর এখানে ই জিরো সাইন ওমেগা টি, তার এখানে ভি রাখলাম, ডিভিকে রাখলাম এই পাশে, আর এদিকে মাস দিয়ে এটাকে ভাগ করে দাও, আর ডিটিকে এই পাশে নিয়ে চলে যাও, তারপরে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে ইলেকট্রনের একটা ভেলোসিটি পেতে পারি আমরা, যে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনের ভেলোসিটি কথা। তো এটা ইন্টিগ্রেশন করলে এখান থেকে ভি বেরিয়ে আসবে, আর এখান থেকে এসব কনস্ট্যান্ট যারা আছে মাইনাস ই জিরো বাই এম এসব আছে, সাইন ওমেগাটি কস ওমেগাটি হয়ে যাবে। হ্যাঁ, ওই সব প্রপার কন্ডিশন তুমি বসাও, তো রেজাল্ট বেরোবে যেটা আমি লিখছি, ই জিরো বাই এম, একটা ওমেগা বেরিয়ে আসবে, আর সাইন হয়ে যাবে কস, এরকম কিছু একটা। ঠিক আছে, খুব সিম্পলিসিটি মেনটেন করে করছি, কিন্তু মনে রাখতে হবে এটা সিলেবাসে নেই আমাদের এই পার্টটা, কিন্তু এটা না থাকলে লাস্টের এক্সপ্লানেশনটা একটু কঠিন, ওটা বোঝা যাবে না। ওইটা যাতে করে মনে রাখা যায় তার জন্য ডেরিভেশন নিয়ে ছোট করে করছি, ওই জন্য প্লাস সাম বাউন্ডারি কনস্ট্যান্ট বা কি কনস্ট্যান্ট এগুলো ইগনোর করছি আমি, জাস্ট ফর্মুলাটা দেখছি, ঠিক আছে? তো এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এখানকার ইলেকট্রন ড্রিফট হয় উইথ দিস ভেলোসিটি। ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনের ভেলোসিটিকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি। তো এটা প্লাজমা স্টেট রয়েছে, এখানে সবাই মুক্ত অবস্থায়, প্রচুর ইলেকট্রন প্রচুর আয়ন সবাই রয়েছে। তো আমরা ইলেকট্রনের উপর ভেলোসিটি যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো সেই জায়গায় যদি ইলেকট্রনের নাম্বার ডেনসিটি এন হয়, তাহলে লিখবো আমরা এখানে যে মাধ্যমের কোনো বিন্দুতে, মাধ্যমের কোনো বিন্দুতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এন হলে পরিবহন সংখ্যা ঘনত্ব জে সাফিক্স সি, আমরা আগে পড়েছি যে জে সমান এন ই ভিডি, ড্রিফট ভেলোসিটির জন্য যে কারেন্ট ডেনসিটি সেটা হচ্ছে এন ই ভিডি, এরকম পাই আমরা। তো এখানেও সেই এক্সপ্রেশন ইউজ করবো, এন মানে এটা ক্যাপিটালের নাম দিয়েছি আমরা, নাম্বার ডেনসিটি। সো এন ইলেকট্রনের চার্জ, সো মাইনাস ই, আর ভি আমরা একটু আগে বের করেছি, তো ভি এর মান বসাবো আমরা। এটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট, ছোটাছুটি করার জন্য যে কারেন্ট ডেনসিটি সেটা, মানে ফিজিক্যাল মুভমেন্ট ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনের। সো মাইনাস এন ভিডি, এর ভি এর মানটা বসাবো এখান থেকে, তাহলে মাইনাস এন থাকলো, ই থাকলো, আর এইগুলো আছে, আর একটা স্কোয়ার হয়ে গেল, জিরো বাই এম ওমেগা অ্যান্ড কস ওমেগা টি। সো মাইনাস এন স্কোয়ার ই জিরো বাই এম ওমেগা অ্যান্ড কস ওমেগা টি, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট। কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্টও থাকতে পারে, কারণ যেহেতু আয়নোস্ফিয়ার চার্জ সেপারেশন করছে, তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ তাদের সেপারেশন, তো দ্যাট লুক লাইক ক্যাপাসিটার প্লেট হতে পারে, ঠিক আছে? তার জন্য ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি, যেটা সরণ প্রবাহ ঘনত্ব, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি, এটাকে বাংলায় বলে সরণ প্রবাহ ঘনত্ব। পড়েছি তো আমরা, কোথায় পড়েছি? ম্যাক্সওয়েলস ইকুয়েশনে। এটাকে বলছি জে সাফিক্স ডি
কে বলতে পারবে জেডির এক্সপ্রেশন কী ছিল? হ্যাঁ হ্যাঁ, আইডি বাই এ তো বটেই, এবার তার এক্সপ্রেশনটা কত ছিল ম্যাক্সওয়েলস থিওরি যেটা, মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কেন তৈরি হয় এক কথা যদি বলা হয়? কন্ডাকশন কারেন্ট কেন তৈরি হয়? ইলেকট্রনের মুভমেন্টের জন্য। একটা তার আছে, তো তারে ইলেকট্রন ছুটছে, তাহলে কারেন্ট পাবো, কারেন্টকে এরিয়া দিয়ে ভাগ করলে কারেন্ট ডেন্সিটি পাবো। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি কেন পাবো? ডিসপ্লেসমেন্ট কারেন্ট মানে বুঝতে হচ্ছে এখানে কোনো কারেন্টের ফিজিক্যাল মুভমেন্ট হয় না, ক্যাপাসিটার প্লেট থাকে এরকম, প্লাস এটা মাইনাস, এখানে আর ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। বলা উচিত কিন্তু এটা বহুবার বলেছি আমি। হ্যাঁ, ইলেকট্রিক ফ্লাক্সের চেঞ্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এবং সেই ইলেকট্রিক ফিল্ড যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট তৈরি হয়। সার্কিটে কন্টিনিউটি মেনটেন করার সময় বলেছিলাম যে এখানে কন্টিনিউটি মেনটেন হচ্ছে না, এখানে কারেন্ট যাচ্ছে, এখানে কারেন্ট যাচ্ছে, তো এখানে কি কন্টিনিউটি বলছে যা কারেন্ট ঢুকবে তাই কারেন্ট বেরোতে হবে। তো যদি এইটাকে তুমি একটা সিস্টেম ভাবো, তাহলে যা কারেন্ট ঢুকবে তাই কারেন্ট বেরোবে না। সেইটাই তো ম্যাক্সওয়েল মডিফাই করেছিল, ম্যাক্সওয়েলের মডিফিকেশন, অ্যাম্পিয়ারস লয়ের মডিফিকেশন বলা হয়। আর তাতে আমরা বের করেছি যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি ইজ এপসাইলন নট ডেল ই ডেল টি। ভুলে যাওয়া উচিত নয়। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, এখানে এরিয়াটা দিচ্ছি না আমি, কারণ এটা কারেন্ট ডেনসিটি, এরিয়া দিয়ে ভাগ করে দিয়েছি। যদি আইডি বের করতাম তাহলে একটা এরিয়া থাকতো, ঠিক আছে। এবার ইলেকট্রিক ফিল্ড অলরেডি আমরা পেয়েছি এখানে, যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছে তার ডেরিভেটিভ করে দাও, তাহলে এপসাইলন নট থাকলো, ই নট থাকলো, সাইন হয়ে গেল কস ওমেগা টি, আর এই ডেরিভেটিভ করছো তাহলে একটা ওমেগা বেরিয়ে আসবে এখান থেকে। তাহলে এপসাইলন নট ওমেগা ই জিরো অ্যান্ড সাইনের ডেরিভেটিভ কস, তাই তো কস। হ্যাঁ, তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বের করলাম আমরা, কারেন্ট ডেনসিটি, কন্ডাকশন কারেন্ট ডেনসিটি বের করলাম। তা টোটাল কারেন্ট ডেনসিটি যদি বলে আমাকে, তাহলে নিচে লিখবো অতএব মোট কারেন্ট ডেনসিটি জেসি প্লাস জেডি। জে ইকুয়াল টু জেসি প্লাস জেডি। কমন আউট করো এখান থেকে, কমন টার্ম যেগুলো আছে। ওমেগা ই জিরো এটাকে একদম বাইরে রাখছি, তারপর একটা ব্র্যাকেট এপসাইলন জিরো মাইনাস এন স্কোয়ার বাই এম, ঠিক এরকম করেই লিখছি আমি, এম ওমেগা স্কোয়ার, আর বাইরে কস ওমেগা টি, ঠিক আছে। এখানে কস ওমেগা টি, এখানে কস ওমেগা টি, তো এটা বাইরে কস ওমেগা টি রেখেছি। দুই জায়গা থেকেই ওমেগা ই জিরো কমন আউট করেছি, ওমেগা ই জিরো, তাহলে এখানে একটা ওমেগা আছে, জন্য ওমেগা স্কোয়ার হয়ে গেছে। কেন করেছি এটা? এপসাইলন নটের সাথে বাদ দেওয়ার জন্য করেছি, ঠিক আছে। তো কেন করছি বলছি আমি, সবাই এটুকু লেখা হয়েছে কি? এটাকে ভেঙে দিলে কিছুই পাবো না, এটা ভেঙে দিলে জেসি পাবো, ওমেগা ই জিরো এপসাইলন জিরো, তো এটা ডিসপ্লে এই যে ওমেগা ই জিরো এপসাইলন জিরো তিনটে আছে, হ্যাঁ ই জিরো না, এটা ই জিরো, হ্যাঁ ই জিরো ওমেগা কস ওমেগা টি ফার্স্ট টার্ম এটা, আর ওখানে মাইনাস আছে বলে ওটাকে সেকেন্ডে লিখেছি, ব্র্যাকেট ভেঙে দিলে ওই টার্মটাই জাস্ট পড়ে রয়েছে। তো এইটা এপসাইলন নট, আর এইটা এপসাইলন নটের ডাইমেনশন, কারণ এপসাইলন নটের সাথে এপসাইলন নট কি তোমাকে বাদ দিতে হবে। সো ইট হ্যাজ দ্য ডাইমেনশন অফ এপসাইলন, এটা হচ্ছে ডাইমেনশন অফ এপসাইলন, যা ডাইমেনশন হয় তাই। এটার মানে হচ্ছে যে ওমেগা ই জিরো আর এই যে এপসাইলন, এটা হচ্ছে সেই মাধ্যমের এপসাইলন যেটা শূন্য মাধ্যমের এপসাইলন জিরোর যা মান হয় তার থেকে কিছু পরিমাণে কম, এপসাইলন মাইনাস সামথিং, ঠিক আছে। পারমিটিভিটির সংজ্ঞা আমরা কি পাই? এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন জিরো, মনে হচ্ছে। আর কে এর মান আমরা বলি 1 2, বায়ু মাধ্যম হলে কে এর মান 1, তাহলে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট, এ বায়ু মাধ্যম না হয় কাগজ হয়, তাহলে 4 5, তাহলে এপসাইলন মানে 2 গুণ 3 গুণ 4 গুণ। কিন্তু এইবার আমরা একটা এমন প্লাজমা স্টেট পেয়েছি যেখানে এপসাইলন জিরোর থেকে কিছু বাদ যাচ্ছে, যেটাকে বলে কার্যকরী এপসাইলন, মানে কমে যাচ্ছে তার মান আরও ইফেক্টিভ, যেটাকে বলে ইফেক্টিভ। আমরা এপসাইলনই দিচ্ছি কারণ এপসাইলন নোটেশনটা আমরা আগে ব্যবহার করিনি, মানে আর এপসাইলন ইফেক্টিভ দিচ্ছি না, এপসাইলন জিরো ব্যবহার করছি, ঠিক আছে। আর বাকি যা আছে কস ওমেগা টি তাই থাকলো, পাশে লিখবো হোয়ার এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট মাইনাস এন স্কোয়ার বাই এম ওমেগা স্কোয়ার দিয়ে লিখবো এটি হলো আয়ন মণ্ডলের কার্যকরী, বাংলাটা কি, পরাবৈদ্যুতিক কার্যকরী
এপসাইলনের বাংলাটা কি? তড়িৎ ভেদ্যতা। পারমিটিভিটি, পারমিটিভিটি বাংলাটা কি? বেশ ঠিক আছে, কার্যকরী বা ইফেক্টিভ, ইফেক্টিভ পারমিটিভিটি, পারমিটিভিটি, ঠিক আছে। বা কার্যকরী পরাবৈদ্যুতিক কি বলে রে? তড়িৎ ভেদ্যতা নাকি? কার্যকরী তড়িৎ ভেদ্যতা, এরকম নাম, তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলনের মান দেখতে পাচ্ছি কমে যাচ্ছে, এপসাইলনের জন্য মান কমে যাচ্ছে, কিন্তু তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কি মান হতে পারে? কারণ আমরা আলটিমেটলি যাচ্ছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে, ওখানে ফেরত যাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে অতএব প্রতিসরাঙ্ক লিখবো আমরা, অতএব আয়নমণ্ডলের প্রতিসরাঙ্ক মিউ সমান √, এপসাইলন বাই এপসাইলন 0। কিভাবে পেলাম? কিভাবে পেলাম? মিউ ইকুয়াল টু সি বাই ভি, ঠিক আছে, লাইট স্পিড বাই স্পিড এরকম পাই আমরা। তো সি মানে আমরা জানি √1 বাই মিউ 0 এপসাইলন 0 এরকম, আর ভি মানে হচ্ছে মিউ এপসাইলন, তাই না? তো নন ম্যাগনেটিক মিডিয়াম যদি হয় তাহলে এটা মিউটাকে আমরা ইকুয়াল ধরে নিই, মিউটা ক্যান্সেল করে দাও, তাহলে √এপসাইলন বাই এপসাইলন নট এরকম। তো মিউ ইজ ইকুয়াল টু √এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে যদি এখানে এপসাইলনের মানটা বসাই তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানও খানিক গণ্ডগোল চলে আসবে। ভাগ করে দাও, তাহলে রুটের ভেতরে 1 মাইনাস আর এটাকে এপসাইলন নট দিয়ে ভাগ করে দাও, সো এন স্কোয়ার বাই এম এপসাইলন নট ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো এন একটা পজিটিভ নাম্বার, আর এটা ওমেগা এর স্কোয়ার রয়েছে, স্কোয়ার, এটা আবার ইলেকট্রনের মাস অফ দ্য ইলেকট্রন 10⁻31, সেটা উপরে যাবে। এপসাইলন মানে 8.10⁻12, আর ওমেগা মিনস কত ফ্রিকোয়েন্সি আমি পাঠিয়েছি সেভ ফ্রিকোয়েন্সি। তো যদি এটা ক্যালকুলেশন করি এই ভ্যালুটা, তাহলে ঠিক এরকম বেরোবে, √, কনস্ট্যান্টগুলোকে যদি বাদ দিই তাহলে 1 - 81 n বাই এফ স্কোয়ার। এই এফটা কি? ওমেগা সমান 2πf, যে ফ্রিকোয়েন্সি আমি পাঠাচ্ছি সেই ফ্রিকোয়েন্সিটা এখানে। আর ডেটা বসিয়েছি আমি এখানে, ইলেকট্রনের চার্জ বসিয়েছি 1.6 10⁻19 কুলম, ঠিক আছে। আর কি মাস বসাবো, ইলেকট্রনের মাস, সো 9.1 10⁻31 কেজি। আর কি বসানো যেতে পারে? এপসাইলন 0, এপসাইলন নট, সেটা হচ্ছে 8.85 10⁻12 SI ইউনিট, ঠিক আছে, ফ্যারাড পার মিটার এরকম কিছু একটা। তো এইবার মিউ যেটা, সেটা দেখতে পাচ্ছি মিউ এর মান আবার 1 থেকে কম, 1 মাইনাস সামথিং। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান আমরা জানি সবসময় কি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান সি বাই ভি। তাহলে মিউ সমান আমরা জানি সি বাই ভি। আলোর গতিবেগ তো সবসময় মাধ্যমিক গতিবেগ থেকে বেশি হয়, সুতরাং এটি অলওয়েজ গ্রেটার দেন 1 হয়। রিলেটিভ যদি করি তাহলে 1 থেকে কম হতে পারে, কিন্তু আমরা যেটা বের করেছি সেই মিউ এর মানটা যেটা দেখতে পাচ্ছি 1 থেকে কম, আয়নমণ্ডলের প্রতিসরাঙ্ক যেটা সেটা 1 থেকে কম বেরোচ্ছে। আর 1 থেকে কম যদি হয় তাহলে এটা যদি লেস দেন 1 হয় তাহলে হচ্ছে সি লেস দেন ভি। মিউ যদি বলে জলের মিউ কত, তাহলে 1.33। বায়ুর মিউ কত? 1 বলি, বা ভ্যাকুয়ামের মিউ কত? 1। এখানে দেখছি ভ্যাকুয়ামের থেকেও কম, 1 মাইনাস সামথিং। তার মানে তো তাই যে মিউ যদি 1 থেকে কম হয়ে যায় তাহলে তো সি লেস দেন ভি, তাহলে তো রিলেটিভিটিকে ভায়োলেট করছে। রিলেটিভিটি বলে সর্বোচ্চ স্পিডে যেতে পারে সেটা লাইট স্পিড, তার থেকে বেশি স্পিড যেতে পারে না। দেখি তার থেকেও মিডিয়াম স্পিড বেশি লাইটের শূন্য মাধ্যম স্পিডের থেকে, কিন্তু এটা ভায়োলেশন অফ রিলেটিভিটি নয়। এটাকে বলা হয় ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি মানে ইন্ডিভিজুয়াল ভেলোসিটি। যে ওয়েভ আমরা পাঠাচ্ছি, আমরা আগে পড়েছি যে মনোক্রোম্যাটিক ওয়েভ বলে কিছু হয় না, আমি যা কি পাঠাবো কিনা সেটা অ্যাকচুয়ালি গ্রুপ ওয়েভস, একটা হাইলি মনোক্রোম্যাটিক কিছু হয় না। ওয়েভ প্যাকেট যাচ্ছে, গ্রুপ যাচ্ছে, তো সেই গ্রুপ ভেলোসিটি যদি হিসাব করি তার স্পিড সবসময় লাইট স্পিডের থেকে কমই হবে। আর গ্রুপ ভেলোসিটি সংকেত পাঠায়, তথ্য পাঠায়, ইনফরমেশন পাঠায়। ফেজ ভেলোসিটি বা একটা ইন্ডিভিজুয়াল স্পিড বেশি হতে পারে, লাইট স্পিডের থেকেও বেশি হতে পারে, কিন্তু তাতে আমার রিলেটিভিটি ভায়োলেশনের কিছু নাই। কারণ একটা সিঙ্গেল স্পিড যদি লাইটের থেকে বেশিও হয়, যদিও হয় থিওরিটিক্যাল ক্যালকুলেশন যদি আমাকে দেয়, সে কোনো ইনফরমেশন ক্যারি করছে না, ঠিক আছে। নো ইনফরমেশন ক্যান বি সেন্ড উইথ সিঙ্গেল ওয়েভ।
গ্রুপ অফ ওয়েভস যেটা তাদের গ্রুপ ভেলোসিটি যেটা সেটা অলওয়েজ লেস দ্যান লাইটের স্পিড, ঠিক আছে। সো নো ভায়োলেশন অফ রিলেটিভিটি, এরকম ফেজ ভেলোসিটি আমরা পাই লাইটের ভেলোসিটি থেকে বেশি। তো এইটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, মিউ ইজিক্যাল টু দিয়ে সেটা ব্লক করবো দিয়ে এটার সম্বন্ধে 2-4 কথা বলবো আমরা। তারপর আরও কিছু কথা আছে। এই এক্সপ্রেশন দেখতে পাচ্ছি যে মিউ ইজ √1 - 81n, n মানে নাম্বার ডেন্সিটি, অ্যান্ড ডিভাইডেড বাই এফ স্কোয়ার, যে রেডিয়েন্ট ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি আমরা ট্রান্সমিট করতে চাইছি তার স্কোয়ার, ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। মানে বেতার তরঙ্গের কম্পাঙ্ক, সোজা কথা বলতে বেতার তরঙ্গের, পরীক্ষায় লিখে দিলাম এফ কি, এফ হলো কম্পাঙ্ক, তাহলে আবার 0, কার কম্পাঙ্ক লিখতে হবে, বেতার তরঙ্গ কার কম্পাঙ্ক, আমার কম্পাঙ্ক স্যার, আমার শরীর থেকে যে রেডিয়েশন বেরোচ্ছে তার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এন কি স্যার, এন মানে স্যার সংখ্যা, এন মানে স্যার নাম্বার অফ টার্নস, একক দৈর্ঘ্যের সংখ্যা, পাক সংখ্যা, ঘনত্ব, নাম্বার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রনস, ঠিক আছে, বলতে হবে। মিউটা কি স্যার, পারমিয়াবিলিটি, হলো একবারে 0। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক, কার প্রতিসরাঙ্ক, আমার বাড়ির না তোর বাড়ির, আয়নমণ্ডলের, তাহলে মিউ হলো প্রতিসরাঙ্ক, তাহলে আবার 0, ঠিক আছে। সে হলো বউ, কার বউ, তোর বউ না তোর বন্ধুর বউ, তো বলতে হবে। তোর পাশে যাচ্ছে দিবে কে, ওই যে স্যার বউ, কার বউ, স্যার আমার বন্ধুর বউ, তোর কাছে কেন, হ্যাঁ ঠিক এরকম ব্যাপার। যেটা বউ তো বুঝতেই পারছি, কার বউ সেটা তো বলতে হবে নাকি। তো মিউ ইজ লেস দ্যান 1, 1 থেকে কম প্রতিসরাঙ্ক। এবার আমি আয়নমণ্ডলকে দেখাচ্ছি, সাপোজ এটা আয়নমণ্ডল এরকমভাবে দেখাচ্ছে, আমরা বিভিন্ন লেয়ার রয়েছে, আর বিভিন্ন লেয়ার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা সেটা ভ্যারি করছে। তো কোনো আমাদের বেতার তরঙ্গ প্রবেশ করেছে, সাপোজ এটা ভার্টিক্যাল লাইন, আর এখানে প্রবেশ করেছে এইভাবে, অনুভূমিকের উল্লম্বে যে রেখাটা দিয়েছি তার সাথে θ0 একটা অ্যাঙ্গেল দেখাচ্ছি আমি, ঠিক আছে, এরকম একটা অ্যাঙ্গেল দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরো একটা খুব ইম্পর্টেন্ট তথ্য, যে এফ যদি বাড়ে, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, মানে যে বেতার তরঙ্গকে পাঠাতে চাইছি তার ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, তাহলে এই গোটা রাশিটা কি হবে, এই 1টাকে বাদ দিলে কমে যাবে। তাহলে 1 থেকে যদি যাকে বাদ দেবো সেই যদি কমে যায়, তাহলে গোটাটা বাড়বে, সব মিউ বাড়বে, ঠিক আছে। তো এফ বাড়লে মিউ বাড়বে। মিউ বাড়লে কি সমস্যা, ভালো না খারাপ? এটা একটা মিডিয়াম, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আমরা দেখছি যে এপসাইলন এবং মিউ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আমাকে যখন বলা হয় কোনো একটা মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু সাপোজ 6, কিন্তু এবার আমরা কি দেখলাম, ইট ডিপেন্ডস অন দ্য ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, তার উপরে ভ্যালু চেঞ্জ হচ্ছে হয়, কারণ তাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম আমরা জানি ওয়েভলেন্থের উপর নির্ভরশীল হিসেবে জানি। তো যে আলো এসে পড়ছে, যে রেডিয়েশন এসে পড়ছে তার ফ্রিকোয়েন্সি রয়েছে এখানে, তার উপর নির্ভরশীল, ঠিক আছে। তো বলা হচ্ছে এফ যত বাড়বে, যে ফ্রিকোয়েন্সিকে আমি পাঠাবো তার মান যদি বাড়ে, তাহলে এই আয়নমণ্ডলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান বাড়বে। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বাড়তে থাকে, তো এইখানে তো মহাশূন্য রয়েছে, এখানে তো শূন্য, ভ্যাকুয়াম, ঠিক আছে, ভ্যাকুয়ামই বলছি আমি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত এর, μ0 = 1, ঠিক আছে। তা যদি ওকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে ফেরত আসতে হয়, তাই তো, তাহলে কি হতে হবে, এটাকে ডেন্সার মিডিয়াম হতে হবে, হ্যাঁ ডেন্সার মিডিয়াম নিচে হতে হবে, আর উপরে রেয়ার মিডিয়াম থেকে ব্যাক করতে হবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, এটা ডেন্সার মিডিয়াম, এটা রেয়ার মিডিয়াম, এটা অভিলম্ব। তো যে আলোটা এসে পড়ে তার কোণ যদি সংকট কোণের থেকে বেশি হয়, তাহলে সে ডেন্সার মিডিয়ামই ফেরত আসে, তাহলে তাকে তো ভূপৃষ্ঠে ফেরত আসতে হবে। আর এই জায়গাটা মহাশূন্য, এখানে পৃথিবী বায়ুমণ্ডল যা আছে, এখানে আমি ভ্যাকুয়ামই বলছি, বাতাসই বলছি, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1ই বলছি, থাকলে থাকতে পারে, বাট ইট ইজ 1, অলমোস্ট ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে তাকে যদি ইন্টারনাল রিফ্রাকশন হয়ে ফেরত আসতে হয়, তাহলে তো এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর থেকে কম হতে হবে, কারণ এইটা ডেন্সার মিডিয়াম, এটা রেয়ার মিডিয়াম। কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান যদি এর বেড়ে যায় আস্তে আস্তে, তাহলে কি করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, তাহলে তো হবে না, তাহলে পালিয়ে যাবে, ওটা কি না। তো তার জন্য কি হয়, তার জন্য ওই জন্য এটা মাথায় রাখতে হবে আমাকে, কারণ এর একটা লিমিটিং ভ্যালু রয়েছে।
সেই লিমিটিং ভ্যালুর জন্য তুমি একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পারবে, দ্যাট ডিফাইন্স দ্য ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বা সামথিং এলস, আমরা ডিফাইন করবো লাস্টে, এটা মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট খুব। বেশ, তো থিটা জিরো অ্যাঙ্গেল এসে পড়েছে এবং আস্তে আস্তে সাপোজ ডেনসিটি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান কমছে, যত উপরে যাব তত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান কমছে, কমতে কমতে এটা একের থেকে কম হয়ে গেছে কোনো লেয়ারে। তো যাই হোক, এটা বেন্ডিং হচ্ছে, আরও বেন্ডিং হতে গিয়ে এইখানে ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে এবং ফেরত এসছে। ঠিক আছে, ইন্টারনাল রিফ্লেকশনই বলছি। যদি ইন্টারনাল রিফ্লেকশন নাও বলি তাহলে আমাদের জাস্ট এর প্যারাবোলিক পাথ যদি সলিউশন করি স্নেলস লর সাহায্যে, দেন অলসো ইট ইস ওকে। কারণ যেহেতু কোনো শার্প বাউন্ডারি নেই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেহেতু চেঞ্জ হচ্ছে, সুতরাং তো কন্টিনিউয়াসলি ভ্যারিয়েশন হচ্ছে, সুতরাং কোনো শার্প বাউন্ডারি নেই এখানে। তো কোনো তরঙ্গ যদি এইভাবে যায়, তাহলে এইটা তার ওয়েভ ফ্রন্ট, এটা তার ওয়েভ ফ্রন্ট, তো সেই ওয়েভ ফ্রন্ট আস্তে আস্তে এইভাবে বেন্ড হচ্ছে। ঠিক আছে, তো সেই ওয়েভ ফ্রন্টের আবার এই যে লেয়ার অনুসারে তার যে ওয়েভ ফ্রন্ট, তার ভেলোসিটি দু জায়গায় দুরকম হয়। তো যেন গাড়ির স্টিয়ারিং যেমন হয় এরকম করে, হ্যান্ডেলটাকে এরকম করে যেমন ঘুরিয়ে দেওয়া হয়, তো সেরকম যেন এখানে এইভাবে বেন্ড করে যাচ্ছে। ঠিক আছে, গাড়ির স্টিয়ারিং যেন, মানে ওয়েভ ফ্রন্টের দু জায়গায় ভেলোসিটি দুরকম। কন্টিনিউয়াস ভ্যারিয়েশন অফ মিউ যদি হয় তখন কি বলি আমরা, মিডিয়াম অনুসারে স্পিড আলাদা হয়ে যাবে। তো যেন সে ওয়েভ ফ্রন্ট এভাবে টিল করে দিচ্ছে। তো সেই আইডিয়া দিয়েও আমরা এই জায়গায় এই যে এটা স্ট্রেট লাইন, অলমোস্ট স্ট্রেট লাইন, সেটাকে সলিউশন করতে পারি, ইন্টারনাল রিফ্লেকশন দিয়েও করতে পারি বা নাও করতে পারি। যাই হোক, বেশ, তো মিউ ইজ লেস দেন 1 এখানে। এবার তুমি এই একটা বিন্দু বেছে নাও আর এই একটা বিন্দু বেছে নাও। এই বিন্দুটা সাপোজ নাম দিয়ে দাও পি, আর এটা নাম দিয়ে দাও এ। এই বিন্দুটা এ আর দিস পয়েন্ট ইজ পি। 1 sin থিটা 0, এটা কি? স্নেলের সূত্র বলছে মিউ সাইন থিটা ইজ কনস্ট্যান্ট। স্নেলের সূত্র যেমন n1 sin থিটা 1 ইকুয়াল টু n2 sin থিটা 2, এরকম ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমি যদি মাধ্যমের কোনো একটা বিন্দুতে যদি মিউ সাইন থিটা দেখি আর তারপরে যদি তার কন্টিনিউয়াস চেঞ্জ কোথাও নিয়ে যায়, তাহলে ইট ইজ কনস্ট্যান্ট। তো আমি এই বিন্দুতে নিয়েছি, ইট ইজ 1 sin থিটা 0 আর ফর এ পয়েন্ট, আর যদি পি পয়েন্ট এটাই যায় তাহলে তার মান হবে মিউ পি। ঠিক আছে, অ্যান্ড সাইন কত? 90, এই জায়গাটা, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। ঠিক আছে, অথবা আমি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কথা নাও ইউজ করতে পারি। আমি এটাও যেটা বললাম একটু আগে, যে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন অফ মিউ হচ্ছে, তো এটা কোনো ওয়েভ ফ্রন্ট যাচ্ছে, তো এরপরে যেতে যেতে, কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে শার্প বাউন্ডারি দেওয়াটা খুব দরকার, রেয়ার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম, শার্প বাউন্ডারি দেওয়াটা খুব দরকার। ঠিক আছে, অনেক সমস্যা আছে, আগে একটু বলেছিলাম বোধহয়, জানি না আমি বলেছিলাম কিনা কখনো। বেশ, ঠিক আছে, কারণ এখানে যদি অলমোস্ট 90 ডিগ্রিতে এখানে লাইট হিট করছে এই জায়গাতে, তাহলে সোজাই তার বেরিয়ে যাওয়ার কথা, তাই না? সোজাই তার বেরিয়ে যাওয়ার কথা, অলমোস্ট 90 ডিগ্রিতে বেরিয়ে যাওয়ার কথা। যাই হোক, তো এটা থিটা 0 বলেছি আমরা, আয়ন মন্ডলে প্রবেশ করছে যে অ্যাঙ্গেলে থিটা 0, আস্তে আস্তে বেন্ডিং হতে হতে এটা প্যারাবোলিক পাতে এইভাবে চলে আসছে। তো মিউ পি সাইন 90, তো এইটা তো 1 সাইন 90 তো 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সাইন থিটা 0 মান, সাইন থিটা 0 ইকুয়াল টু মিউ পি মান হচ্ছে এইটা 1 মাইনাস 81n বাই এফ স্কোয়ার। মিউপি মান বের করে, এটাও মিউপি, এটা সেই আয়নমণ্ডলের পি বিন্দু যেটা সেই জায়গার নাম্বার ডেন্সিটি যেটা, সেটা বোঝাবে এটা। এবার কেউ বলতে পারবে আমাকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে থিটা 0 মান বাড়লে না কমলে কোনটা সুবিধা আমার? থিটা 0 মান বাড়লে ভালো না কমলে ভালো? বাড়লে ভালো। কেন? হ্যাঁ, এটা বৃদ্ধি পাওয়া মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি। ঠিক আছে, যদি কম হয় এটা, তাহলে মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার চান্স ওর। ঠিক আছে, তাহলে এটা আরেকটা, এটা যেমন লিখেছি সেরকম আরেকটা পয়েন্ট, থিটার মান যদি কম হয় তাহলে লেস চান্স অফ টিআইআর, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের চান্স হচ্ছে কম, সোজা বেরিয়ে যাওয়ার কথা। যদি বেশি হয় তাহলে হ্যাঁ, ও ফেরত আসার চান্স বেশি গ্রুপ স্টেট। বুঝছে? তাহলে এটা একটা ক্রিটিক্যাল ভ্যালু বের করে নাও, তুমি বলো থিটা 0 ইজ 0। ঠিক আছে, দ্যাট ইজ দ্য লিমিটিং কেস, থিটা 0 ইজ 0। 0 মানে কি বললাম আমরা বললাম যে এটা যদি কম হয়,
তাহলে সমস্যা আমার। তো কম হতে 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 কত কম আমি জিরোর কেসটা বের করে নিই, একদম লিমিটিং কেস একদম জিরো করে দাও, তাহলে সোজা বেরিয়ে যাবে। সেই কেসটা হচ্ছে তার একটা লিমিটিং ভ্যালু, তো যদি জিরো হয় তাহলে রুট ওভার দিস কোয়ান্টিটি জিরো, টোটাল জিরো। তাহলে এখান থেকে কীভাবে 1 ইজ ইকুয়াল টু দিস, তাহলে 81 n বাই এফ স্কোয়ার, n বাই এফ স্কোয়ার সমান 1 আছে। আর এই যে n, এটা নাম্বার ডেন্সিটি অ্যাট দ্য পয়েন্ট পি, ঠিক আছে, কারণ এতে অ্যাডজাস্ট করছে নিজেকে, এটাকে গোটাটাকে 1 হতে হবে যদি একটা লিমিটিং কেস বলি। সো দিস ইকুয়াল টু 1, অতএব এফ ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু 81 NP, তাহলে এফ ইজ ইকুয়াল টু রুট ওভার 81 NP, দ্যাট ইজ 9 রুট NP, ঠিক আছে। সো 9 রুট, এটাকে বলছি এন ম্যাক্স, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তুমি ট্রান্সমিট করতে পারো, দ্যাট ইজ দ্য লিমিটিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যাতে করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। এটাকে এফসি বলবো আমরা। এটা আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা লিখবো, এফসি, সি ফর ক্রিটিক্যাল, ইকুয়াল টু 9 রুট এন ম্যাক্স। লিখবো আমরা, খুব তাড়াতাড়ি লিখবো। এফসি হলো সংকট কম্পাঙ্ক বা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি, সংকট কম্পাঙ্ক বা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি, একটা লিমিটিং কেসে বের করলাম আমরা, ঠিক আছে। লিখবো এফসি এর মান 5 মেগাহার্জ থেকে 10 মেগাহার্জ হয়, মোটামুটি এই রেঞ্জ হয়, ঠিক আছে। লিখবো বেতার তরঙ্গের কম্পাঙ্কের মান এর থেকে কম হলে, এফ লেস দেন এফসি, যদি এর থেকে কম মানে হয় হলে আপতন কোণের মান যাই হোক না কেন সেটি আয়নমণ্ডল দ্বারা পূর্ণ প্রতিফলিত হয়ে ফেরত আসে, বা প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফেরত আসে, প্রতিফলিত হয়ে ফেরত আসে। এই লাইনটাকে দেখতে হবে। ফ্রিকোয়েন্সি বাড়লে সমস্যা, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বাড়লে সমস্যা। তো বলা হচ্ছে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বের করেছি আমরা, তার থেকে কম ফ্রিকোয়েন্সি যদি আমি ফেলি তাহলে নো প্রবলেম, সে ফেরত চলে আসবে। এফসি দিলে ক্রিটিক্যাল হবে, তারপরে যদি হয় তাহলে আর হবে না, ঠিক আছে, ফুল স্টপ লিখবো। এখন এফ গ্রেটার দেন এফসি হলে সেটি আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হবে কি না তা থিটা জিরোর উপর নির্ভরশীল হবে। কারণ আমরা তো জিরোর ক্ষেত্রে লিমিটিং কেস বের করেছি, কারণ আমি যদি থিটাটাকে চেঞ্জ করে দিই, থিটাটাকে যদি বাড়াই বা চেঞ্জ করি তাহলে হতে পারে। সো ইট ডিপেন্ডস অন থিটা, এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি যদি হয়, ঠিক আছে, ফুল স্টপ। আপতন কোণের মান থিটা জিরোর থেকে কম হলে, থিটা কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? আগে বলেছি, ওই যে লেখা আছে লেস থিটা, তাহলে লেস চান্স অফ টিআইআর, তাহলে থিটার মান কম হলে সমস্যা, মহাশূন্য পালিয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এবার থিটা জিরোটা সেই লিমিটিং কেস। তো লিখবো আপতন কোণের মান থিটা জিরোর থেকে কম হলে তরঙ্গ আয়নমণ্ডল ভেদ করে মহাশূন্যে বিলীন হয়ে যায়। ভেদ করে মহাশূন্যে বিলীন হয়ে যায়, ঠিক আছে। এবার লাস্ট আর একটা ফর্মুলা এটা থেকেই, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, আর একটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3।
ইকুয়েশন নাম্বার 3 টা অলরেডি আমরা পেয়েছি। আমরা এরকম কোনো ইকুয়েশন পেয়েছিলাম, sin থিটা 0 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 81 n বাই এফ স্কোয়ার। এটা কিছু পেয়েছিলাম আমরা, ওইটা পেয়েছিলাম sin থিটা 0 ইকুয়াল টু মিউ পি বাট 1 মাইনাস 81 এত। এবার আমরা এই ক্রিটিক্যাল ভ্যালুটা যদি বসাই, এন এর জায়গায় যদি এন ম্যাক্স বসাই এখানে, তাহলে এটা লিখতে পারি এরকম রুট ওভার 1 মাইনাস এফ সি স্কোয়ার বাই এফ স্কোয়ার, মানে 81 এন, এন ফর এন ম্যাক্স যদি আমরা বসাই, এটা এফসি, এফসির মান কত 81 এন, সো এনের জায়গায় যদি এন ম্যাক্স বসাই তাহলে এটা এফসি স্কোয়ার বাই এফ স্কোয়ার। ঠিক আছে, মানে এফসিকে ফিক্স করে দিলাম আমি, এবার এফকে চেঞ্জ করবো আমি। তাহলে সেই থিটা 0টা তুমি পাচ্ছ, যে থিটা 0 লিমিটিং ভ্যালু আমরা বলতে যাচ্ছি। যেমন ফ্রিকোয়েন্সি তুমি দেবে তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেরকম ঠিক হবে। ঠিক আছে, যে এফসি তো ফিক্সড, এফ তো চেঞ্জ হচ্ছে, তো যেমন ফ্রিকোয়েন্সি তুমি রেডিয়েশন এখানে পাঠাবে তার করসপন্ডিং থিটা 0 চেঞ্জ হবে, সেই থিটার রেসপেক্টে তোমাকে বলতে হবে এটা। ঠিক আছে, এটা যদি এপাশ ওপাশ গুণ করে দাও তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, রুট উঠে যাবে, তারপরে 1 এপাশে চলে আসবে, তো 1 মাইনাস কস মানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, তো উল্টে দাও তাহলে সেক চলে আসবে, তো বেরোবে দুটো স্টেপ জাম্প করলে পাই আমরা এফ সমান এফ সি সেক থিটা 0। এটাকে বলা হয় সেকেন্ড ল, SECANT, সেকেন্ড ল। ঠিক আছে, কি বলে এটা লিখব, নির্দিষ্ট আপতন কোণের জন্য, নির্দিষ্ট আপতন কোণের জন্য যে সর্বোচ্চ কম্পাঙ্কের তরঙ্গ আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হবে, এটা থিটা 0, আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হবে, তা ইকুয়েশন নাম্বার 3 থেকে পাওয়া যায়। ঠিক আছে, তা ইকুয়েশন নাম্বার 3 থেকে পাওয়া যায়। এটা সেই থিটা 0 ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তো যেমন ফ্রিকোয়েন্সি তার তেমন থিটা 0, তোমাকে তার থেকে বেশি রাখতে হবে, কম হলে কিন্তু হবে না, কম হলে সমস্যা, তার থেকে বেশি রাখতে হবে, তো সেটা হতে পারে। তো এখান থেকে কী প্রশ্ন আসতে পারে, আয়নমণ্ডলের এই তিনটে সম্পর্ক থেকে এইচএসে খুব একটা আসে না। ঠিক আছে, কেন আসে না, কারণ সিলেবাসে লেখা আছে যে স্কাই ওয়েভ সংক্ষিপ্ত বর্ণনা এইসব লেখা আছে, মানে কোনো স্পেসিফিকভাবে সেকেন্ড ল উল্লেখ করা নেই, অথবা রিফ্র্যাক্টিভ মান বের করো, রাশিমালা প্রতিষ্ঠা করো, এমন কিছু উল্লেখ নেই। কিন্তু যদি পরীক্ষায় চলে আসে সেকেন্ড লটি লেখো, তাহলে আমার কিছু করার নেই, একটু জানা থাকলো ব্যাপারটা। আর একটা লাইন লাস্টের আর একটা জিনিস লিখবো আমরা। আচ্ছা, তাহলে কি বললাম, এর থেকে বেশি কম্পাঙ্ক হলে আয়নমণ্ডল ভেদ করে চলে যেতে পারে, যদি বেশি কম্পাঙ্ক হয়। এবং তারপরে আর একটা জিনিস দেখা যায় যে তোমার এই অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ করা হয় তাহলে অ্যাঙ্গেলের উপর নির্ভর করে রিফ্লেকশনের যে জায়গাটা সেটাও তো চেঞ্জ হবে। কারণ কোনো একটা রে যদি এইভাবে তুমি ফেলো তাহলে সে এরকম গেল, কোনো একটা রে যদি এইভাবে হয় তাহলে সেই দিকে যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা লিখবো আমরা, লিখবো আপতন কোণ সংকট কোণের অপেক্ষা বেশি হলে, লিখবো আপতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি হলে প্রেরক ও গ্রাহক অ্যান্টেনার মধ্যবর্তী দূরত্ব প্রেরক ও গ্রাহক অ্যান্টেনার মধ্যবর্তী দূরত্ব একটি নির্দিষ্ট মানের চেয়ে কম হলে তাদের মধ্যে নির্দিষ্ট কম্পাঙ্কের আকাশ তরঙ্গ মারফত যোগাযোগ সম্ভব হবে না। ঠিক আছে, এখানে লেয়ার ট্রান্সমিটার রিসিভার, নির্দিষ্ট মানের চেয়ে কম হলে তাদের মধ্যে নির্দিষ্ট কম্পাঙ্কের আকাশ তরঙ্গ
মারফত যোগাযোগ সম্ভব হবে না। হয়েছে? তার মানে যদি এখান থেকে আমি ট্রান্সমিটার দিয়ে সিগন্যাল ছাড়ি, সাপোজ এখানে আসার কথা, আর আমি রিসিভার রেখেছি এখানে, তাহলে পাবো না তো। কিন্তু কোনো একটা লেয়ার থেকে এরকম হতে পারে, আর একটা লেয়ার থেকে প্রতিফলিত এখানে আসতে পারে, তাহলে সে যেখানে আসবে আমাকে তো রিসিভার সেখানে রাখতে হবে। আমি যদি তার আগে বসাই তাহলে যোগাযোগ হবে না। এবার যে সর্বনিম্ন দূরত্বে রিসিভারকে রাখলে যোগাযোগ ব্যবস্থা সম্ভব হয় তাকে বলা হয় স্কিপ ডিস্টেন্স। এটা লিখবো আমরা নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট। লিখবো যে সর্বনিম্ন দূরত্বে এই যোগাযোগ ব্যবস্থা সম্ভব হয় তাকে বলে স্কিপ ডিস্টেন্স বা লঙ্ঘন দূরত্ব। স্কিপ ডিস্টেন্স বা লঙ্ঘন দূরত্ব। টাইমটা দিস। কম্পাঙ্ক বাড়লে এর মান বাড়ে, ফ্রিকোয়েন্সি বাড়লে এর মান বাড়ে। বলো স্কিপ ডিস্টেন্স কি? এর মান কার উপর নির্ভরশীল? আছে। আর যে সর্বাধিক কম্পাঙ্ক কথা আমরা বারবার বলছি, যে একটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বা কি, সেটার নাম আছে, সেটাকে বলে MUF। ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি। লিখব কি? ম্যাক্সিমাম বাড়ি প্রশ্ন, ইউজেবল ফ্রিকোয়েন্সি। এটা তো লাইভ লেকচার নয় অ্যাকচুয়ালি, এটা অনেক কথা লেখানোর ব্যাপার থাকে, ঠিক আছে? অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড করা এটা একটু চাপ আছে, কারণ যেহেতু প্রচুর কথা লেখাতে হয়, বই খুঁজে পাওয়া একটু মুশকিল আছে, কারণ যেহেতু সবটা সিলেবাসে নেই আমাদের, ওই খুঁজে সংজ্ঞাগুলোকে লেখা। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা যা দেখলাম তাতে আচ্ছা, আরেকটা কি বললাম, লাস্ট যেটা বাকি ছিল সেটা ছোট্ট করে আরেকটা হেডিং দিয়ে দেবো আমরা, দিয়ে লিখব উপগ্রহ মারফত যোগাযোগ। এবার পেরিয়ে চলে গেল, ভূমি তরঙ্গ হলো না, অ্যান্টেনার মাধ্যমে সম্ভব নয়, নবতরঙ্গের যেটা আয়ন কি বলে ওটা, আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে ফেরত আসে, সেটাও হচ্ছে না কোনোভাবে, বেরিয়ে চলেছে, আকাশ তরঙ্গ মারফত পেরিয়ে চলে যাচ্ছে, এটা সেইটা লিখবো লাস্ট হেডিং, উপগ্রহ মারফত যোগাযোগ ব্যবস্থা। এটা আমরা জানি, এটা নিয়ে লিখব স্যাটেলাইট কমিউনিকেশন। যে ফ্রিকোয়েন্সিটা ছিল এটা 30 মেগাহার্টজের থেকে যদি বেশি হয় তাহলে আয়নমণ্ডলকে ভেদ করে পালিয়ে যায়, ঠিক আছে? যে রেডিও তরঙ্গের কম্পাঙ্ক 30 মেগাহার্টজের থেকে বেশি, সেটা ওই ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি যেটা বলছিলাম তার থেকে বেশি যদি হয় তাহলে সেটা আর প্রতিফলিত হয় না, আয়নমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে আমাদের ট্রান্সমিট করে চলে যায়, ঠিক আছে? আবার এত ফ্রিকোয়েন্সি ভূমিতল মাধ্যমেও সম্প্রচার সম্ভব নয়, তো কিছুটা অ্যান্টেনার মাধ্যমে, মানে ওই যেটা বেতার দিগন্তর মাধ্যমে কিছুটা সম্ভব হয়, অ্যান্টেনার সাইজ বাড়িয়ে কিছুটা সম্ভব হয়, আরেকটা হয় স্যাটেলাইট মারফত। এটা তো এটা কী করা হয়, এটা যদি আয়নমণ্ডল হয়, এখানে স্যাটেলাইট রাখো তুমি, এটা আর্থ, তো এইখান থেকে সিগন্যাল গেল, এটা স্যাটেলাইট, নির্দিষ্ট ডিস্টেন্সে আর একটা স্যাটেলাইটকে সে এখানে স্থাপন করো, ঠিক এইভাবে রাখা হয় 3টে স্যাটেলাইটকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যদি ফিক্স করে দিই, এ একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করে রাখবে, এতটা কভার করবে, এ এতটা কভার করবে, এ আবার এতটা কভার, গোটাটা কভার হয়ে যাবে, ঠিক আছে? এ যদি এতটা কভার করে, এ যদি এতটা কভার করে, এ যদি এতটা কভার করে, তাহলে মোটামুটি গোটাটা কভার করা যাবে। তো আমি বলে দিই এটা কি কি বলা আছে এখানে। স্পেস তরঙ্গ মারফত যোগাযোগ যেটা, সেটা 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। একটু আগে দেখলাম স্পেসের যে রেঞ্জ, রেডিও হরাইজন রেঞ্জ, সেটা কত ছিল? রেডিও হরাইজন বের করেছিলাম আমরা, 40 থেকে 50 কত কিলোমিটার বা 80 কিলোমিটার বের করলাম না, 81 কিলোমিটার রেডিও হরাইজন।
তাহলে 81 কিলোমিটার মানে একটু কি বললাম যে কলকাতায় যদি ওই ফ্রেন্ডস এফএম চলে, বিগ এফএম চলে, তাহলে আমি এখানে শুনতে পাবো না, ঠিক আছে? তাহলে অস্ট্রেলিয়া যদি খেলা হয় তাহলে সেটা কি করে দেখবো আমি এখানে? সেটা নিশ্চয়ই সম্ভব নয়, অনেক কিলোমিটার। নইলে ওই স্পেস ওয়েভে কিছুটা হাই ফ্রিকোয়েন্সি পাঠানো যায় ওখানে, যেটা অ্যান্টেনার মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি পাঠানো যায়, কিন্তু ডিস্টেন্সটা কম। ডিস্টেন্স বাড়ানোর জন্য আমরা নববিক ওই আমাদের স্কাইওয়েভ প্রপাগেশন করলাম, তাতে অনেকটা ডিস্টেন্স কভার করা সম্ভব হচ্ছে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি সম্ভব হচ্ছে না আবার, তখন সেকেন্ড ল আমাকে বাধা দিচ্ছে, তখন সেটা স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট একটা অনেকটা জায়গা কভার করে সে ওকে দিচ্ছে, এ আবার এতটা জায়গা কভার করছে, ঠিক আছে? তো একটু পজ করে